কুষ্টিয়া সরকারি কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমের আজকের এই সেশনে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে অত্যন্ত সুন্দর একটা লেকচার উপহার দিব। কেমিস্ট্রিতে গতদিন যে লেকচারটা হয়েছে ওই লেকচার এবং আজকের লেকচার মিলে একটা উদ্দীপক সাধারণত পরীক্ষায় পড়ে। তোমরা নিশ্চয়ই ধৈর্য সহকারে ক্লাসটা উপভোগ করার চেষ্টা করবে, পারলে সামনে খাতা কলম সামনে রাখবে এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন দিয়ে রাখতে পারবে, আমি উত্তর দিয়ে দিব। তা আসো আমরা এখন ক্লাসটা উপভোগ করার চেষ্টা করি। ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কেমিস্ট্রি, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ কুষ্টিয়া। তোমাদের আজকে ফোন নাম্বারটা দিয়েছি, এর আগে দিয়ে নিই। মনে হলো তোমাদের যে হোমওয়ার্কগুলো দিই এগুলো সলভ করতে কোনো প্রবলেম হলে আমার এই ফোন নাম্বারটা দেওয়া থাকলেও তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে, তোমরা অবশ্যই সলভ করে দিব। Today's topic effect of substituents on benzene ring. বাংলায় বেনজিন বলয়ের প্রতিস্থাপকের প্রভাব। আমরা একটু প্রথমে জানার চেষ্টা করি অর্থ প্যারা মেটা পজিশন, এটা আমাদের আজকে লাগবে। যেহেতু লাগবে সেহেতু আমরা এটা একটু আগে থেকে আমরা একটু জানার চেষ্টা করি যে আসলে বিষয়গুলো কি। আচ্ছা, আমরা দেখি বিষয়গুলো কি মূলত। তো দেখো, আমি এখানে একটা চিত্র এঁকেছি, মূলত সেটা একটা টলিনের চিত্র। পুরোটা একটা টলিন, যেহেতু বেনজিন রিং এর উপরে মিথাইল মূলক আছে তাহলে এটা একটা টলিন। তো এই টলিনের দেখো প্রথম প্রতিস্থাপক হিসাবে আছে হলো মিথাইল মূলক, এবং এই বেনজিন স্ট্রাকচারে দেখো 1 2 3 4 5 6, এবং এখানে একটু বলে রাখি তোমাদের বেনজিন রিং এর প্রতিটা কার্বন পরমাণুতে একটা করে হাইড্রোজেন আছে আমরা জানি। যেহেতু এই মিথাইল মূলকটা এখানে অবস্থান করেছে, অতএব এইখানকার এই 1 নম্বর পজিশনের হাইড্রোজেনকে রিপ্লেস করে মিথাইল মূলকটা এখানে প্রবেশ করেছে। এবং তোমরা জানো বেনজিন যদি হয় তাহলে প্রতিটা কার্বনকেই তুমি 1 নম্বর কার্বন ধরতে পারো, বাট তুমি যখন টলিনের স্ট্রাকচার নিয়ে অ্যানালিসিস করবে তখন বেনজিনের যে কার্বনের প্রতিস্থাপকটা থাকবে ওই কার্বনটা হবে 1 নম্বর কার্বন। তাহলে এখানে যেহেতু মিথাইল মূলকটা আছে, এটা একটা প্রথম প্রতিস্থাপক, তাহলে আমরা এই কার্বনটাকেই বলবো হচ্ছে 1 নম্বর কার্বন। তারপরে তুমি যেহেতু আর কোনো প্রতিস্থাপক নাই, যে কোনো পাশ থেকে তুমি 2 দিয়ে শুরু করতে পারো। আমি স্বাভাবিকভাবে এইভাবে গেলাম, এই 2 3 4 5 6।
তাহলে আমরা তোমার নিচে নিশ্চয় দেখতে পাচ্ছ যে এখানে আমরা সহজেই কিন্তু বুঝতেও পারছি যে ২ নম্বর পজিশন দেখো, ২ নম্বর পজিশনে অর্থ লেখা আছে এবং ৬ নম্বর পজিশনে অর্থ লেখা আছে। একই স্টাইলে আমরা কালার চেঞ্জ করে দেখি, আমাদের জন্য ভালো হবে। দেখো ৩ নম্বর পজিশনে মেটা, ৫ নম্বর পজিশন মেটা। আবার আবার দেখো আমি যদি আরেকটা কালার নিই, তাহলে দেখো প্যারা পজিশনটা হচ্ছে ৪ নম্বর কার্বন। তাহলে আমাদের এই কেন এভাবে ডিফাইন করা হয়েছে, কেন এইভাবে ইন্ডিকেটেড করা হলো, তার ব্যাখ্যাটা হচ্ছে নিচে দেখো দেওয়া আছে। আমরা একটু ক্লিয়ার স্ক্রিনে যাই। দেখো এক এক প্রথম যে প্রতিস্থাপকটা যে কার্বনে থাকবে নিশ্চয় সেই কার্বনকে আমরা বলবো ১ নম্বর কার্বন, যেটা একটু আগে বলেছি তোমাদের। তাহলে নিশ্চয় এটা ১ নম্বর কার্বন। ১ এর সাপেক্ষে ২, আবার ১ এর সাপেক্ষে ৬, এইটাকে বলা হয় অর্থ। অর্থ বলতে বোঝাচ্ছে নিকটতর। নিকটতর বলতে বোঝাচ্ছে এইটাই যে ১ নম্বর কার্বনের ঠিক কাছাকাছি ২ আছে, আবার এই পাশ থেকে গণনা করলে কাছাকাছি কিন্তু যদি এই পাশ থেকে গণনা করো ২ এবং ৬ পজিশনটা ১ এর খুব নিকটে। নিকটতর হলে এটাকে অর্থ বলে। আবার যদি আমরা মেটাতে চলে আসতে চাই, মেটাটাকে বলা হয় একান্তর। একান্তর বলতে কি বোঝাচ্ছে? একান্তর বলতে একটার পর একটা। দেখো ১ এর পরে ২, তারপর এইটা যদি গ্যাপ দাও তাহলে এইটা হচ্ছে মেটা। আবার তুমি যদি এই পাশ থেকে চিন্তা করো, এটা গ্যাপ দেওয়া হলো, এইটা হচ্ছে মেটা। আবার তুমি এই পাশটা চিন্তা করলেও এইটা গ্যাপ দেওয়া হচ্ছে, এটা মেটা। তার মানে ২ গ্যাপ ৩ মেটা, আবার ৪ গ্যাপ ৫ মেটা। আবার যদি এই পাশটা চিন্তা করো ওইখানেও, তাহলে আমি যদি এই পাশ থেকে চিন্তা করতে পারতাম তাহলে মূলত এটা ২ হতো, এটা ৩ হতো। সেক্ষেত্রেও ২কে জাম্প করে ৩-এ আসা হয়েছে। তাহলে একান্তর বলতে বোঝাচ্ছে একটার পর একটা। তো দেখো মেটা পজিশন যে ৩ এবং ৫ একের সাপেক্ষে দুটোই কিন্তু মেটা পজিশন এবং একান্তর অবস্থানে আছে। চলে আসি আমরা প্যারাতে। প্যারা বলতে বোঝাচ্ছে যে দূর। প্যারা মানে হচ্ছে দূরবর্তী অথবা বিপরীত অবস্থান। যেখানে প্রথম প্রতিস্থাপকটা আছে ঠিক তার বিপরীত অবস্থানের যে অবস্থানটা, এটাকে বলা হয় প্যারা, অথবা এটা দূরবর্তী বলতে পারো। ১ এর সাপেক্ষে ৪ হচ্ছে সবচেয়ে দূরে অবস্থান করছে। তাহলে এইভাবে আমরা নর্মালি বুঝতে পারবো যে প্রথম প্রতিস্থাপক থাকলে ২, ৬ কে বলবো হচ্ছে অর্থ, আর ৩, ৫ কে বলবো মেটা, এবং ৪ নম্বর পজিশনকে বলবো হচ্ছে প্যারা। তাহলে এটা আমাদের একটু মোটামুটি বোঝা হয়ে গেল যে অর্থ প্যারাগুলো কি কি। আমি আবার রিপিট করি, ২, ৬ কে বলবো অর্থ, ৩, ৫ কে বলবো হচ্ছে মেটা একের সাপেক্ষে, এবং ৪ পজিশনকে বলবো হচ্ছে প্যারা। তবে একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি। যে উদাহরণটা দেখো এখানে, যদি কখনো একাধিক মূলক থাকে তাহলে নামকরণটা কিভাবে হবে। দেখো এখানে কিন্তু ৩টি প্রতিস্থাপক আছে। ৩টি প্রতিস্থাপক হলে নাম্বারিংটা কিভাবে হবে আর নামকরণটাই বা কিভাবে হবে, সেটা বোঝার জন্য মনে রাখবে এই ৩টে প্রতিস্থাপকের মধ্যে অগ্রগণ্যতার ক্রম অনুযায়ী যে সবচেয়ে আগে থাকবে মূল যৌগটা, সেই যৌগটা হবে। আমরা একটু বোঝার চেষ্টা করি, তো দেখি একটু। দেখো এখানে যে ৩টে মূলক আছে, এই এক্স বলতে হ্যালোজেন বোঝায়, এই এক্স এলো এইটা, আর এই নাইট্রো মূলকটা হচ্ছে এইটা, এবং অগ্রগণ্যতার ক্রম অনুযায়ী ওইসটা হচ্ছে এইটা। তাহলে নিশ্চয় অগ্রগণ্যতার ক্রম অনুযায়ী ওইসের অবস্থান সবচেয়ে আগে, অতএব মূল যৌগটা হবে অবশ্যই ওইস যুক্ত। এবং মূল যৌগটা তাহলে বেনজিনের উপরে যদি ওইস থাকে তাহলে মূল যৌগটা হবে ফেনল। তাহলে মূল যৌগটা আমাদের হচ্ছে ফেনল। তাহলে যেই এই মূল যৌগটা হচ্ছে ফেনল, আমরা ফেনল বুঝে ফেললাম যে এটা অবশ্যই ফেনল যৌগ। তাহলে এইটাই তাহলে প্রথম প্রতিস্থাপক, এবং এইটাকে হলো কার্যকরীমূলক ধরে অন্যগুলোকে প্রতিস্থাপিতমূলক ধরে নাম্বারিং করতে হবে। তাহলে এই ওইসকে বলবো আমরা ১ নম্বর পজিশন। এবং তুমি দেখো এই পাশটা যদি নাম্বারিং করতে চাই, প্রতিস্থাপকগুলো নিকটে নাই, তাহলে আমি নাম্বারিংটা হবে হলো এই পাশ থেকে। কেন? যে এই পাশ থেকে নাম্বারিং করলে প্রতিস্থাপকগুলো ২ নম্বরে আছে বা অ্যাজ ওয়েল ৪ নম্বরে আছে। তাহলে ২ ক্লোরিন, ৪ হচ্ছে নাইট্রোমূলক। তাহলে এইবার নাইট্রো পেলাম, হচ্ছে ক্লোরিন পেলাম, এবং এই দুইটার মধ্যে কোনটা আগে উচ্চারিত হবে এইটা ডিপেন্ড করবে অ্যালফাবেটিক্যাল অর্ডার। অ্যালফাবেটিক্যাল অর্ডারে ক্লোরিনের সি আর নাইট্রোজেনের এন। তাহলে এন এবং সির মধ্যে আগে উচ্চারিত হয় ক্লোরিন, তাহলে অবশ্যই ক্লোরিনটা আগে উচ্চারিত হবে। তাহলে ক্লোরিনটার পজিশন সহ আগে বলতে হবে। তাই দেখো ২ নম্বর পজিশনে ক্লোরিন 2 ক্লোরো, তারপরে ৪ নম্বর পজিশনে যেহেতু নাইট্রো আছে তাহলে 4 নাইট্রো, আর মূল যৌগটা আমাদের ছিল হচ্ছে ফেনল যৌগ। এভাবে একাধিক প্রতিস্থাপক থাকলেও আমরা কিভাবে নামকরণ করতে হয় সেটা আমাদের বোঝা হয়ে গেল। তো ওকে, আমরা আমরা 4 কে নাই 4 পজিশন না বলে প্যারা বলতে পারতাম, ২ পজিশন না বলে এটাকে অর্থ বলতে পারতাম। আমরা চলে আসি পরেরটাতে। সো ইজি, নিশ্চয়ই সহজ লাগবে। আচ্ছা, যে দেখো অর্থ প্যারা মেটা পজিশন এক্সাম্পল, এখানে আরো অনেকগুলো এক্সাম্পল দেওয়া হয়েছে, তোমরা নিজেরা বুঝতে পারবে। এখানে
আমরা খুব স্লো ভাবে এগোবো, কিন্তু ভালো বুঝবো। তো দেখো 1 পজিশন 2 পজিশন দুটোতেই আছে হলো ব্রোমিন, তাহলে এটাকে বলবো, বাট একের সাপেক্ষে 2 হচ্ছে ইয়ে 1 এবং 2 পরস্পরের অর্থ অর্থ ইন্ডিকেশনে আছে, অর্থ পজিশনে আছে, তাই এটাকে বলা হচ্ছে অর্থ ডাইব্রোমো বেনজিন। একের সাপেক্ষে 3, এটা পরস্পর মেটা পজিশনে আছে 1 3 যেহেতু, তাই এটাকে বলা হচ্ছে মেটা ডাইব্রোমো বেনজিন। একের সাপেক্ষে ব্রোমিন আরেকটা আছে 4 পজিশনে, তো মানে প্যারা পজিশনে, এটাকে বলবো প্যারা ডাইব্রোমো বেনজিন। আরো তোমাদের সুবিধার জন্য আরো উদাহরণ দিই, তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছো এই দুটো সবুজ কালারটা হচ্ছে অর্থ, এই যে লাল কালার বা খয়েরি কালার এটা হচ্ছে মেটা, এবং চমৎকার ভাবে যে নীল কালারটা এটা হচ্ছে প্যারা। তাহলে চিন্তা করো যে আরো 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 উদাহরণে যাই, যদি এইটা প্রথম প্রতিস্থাপক, যে দ্বিতীয় প্রতিস্থাপকটা যদি এই সবুজ পজিশনে আসে, তখন আমরা বলবো এটা অর্থ আইসোমার। যদি দ্বিতীয় প্রতিস্থাপকটা যদি এই যে 3 নম্বর পজিশনে আসে, এটাকে বলবো মেটা আইসোমার। আর যদি আমরা এটা আসে 4 নম্বর পজিশনে, তখন বলবো হচ্ছে প্যারা আইসোমার। সবারই কিন্তু আণবিক সংকেত সেম, জাস্ট অবস্থানগত বৈশিষ্ট্যতে আলাদা, অবস্থান আলাদা, এবং পরস্পর এরা অবশ্যই আইসোমার। আমরা মোটামুটি একটা পর্যায়ে আমাদের মোটামুটি অর্থ প্যারা সম্পর্কে একটা ভালো ধারণা হলো। আমরা চলে আসি নাইট্রেশন অফ টলিন। দেখো টলিনের যে নাইট্রেশন, আমরা টলিনকে যখন নাইট্রেশন করি, তাহলে কোথায় কোথায় আগত পরবর্তী গ্রুপগুলো আসে সেটা আমরা একটু বুঝে আসি। অত্যন্ত সহজ। আমরা জানি নাইট্রেশনের সালফ্রিক অ্যাসিড এখানে প্রভাবক হিসাবে বা নিরোধক হিসাবে কাজ করে, সেটা আলাদা জিনিস, কিন্তু মেইন হচ্ছে হলো নাইট্রিক অ্যাসিড। তো নাইট্রিক অ্যাসিডের যদি আমরা ভেঙে দেখাই যে এখানে ইলেকট্রোফাইল কোনটা ছিল, আমরা একটু বোঝার চেষ্টা করি। এই হলো মিস্টার নাইট্রিক অ্যাসিড, এবং এইটা হলো নাইট্রিক অ্যাসিড, এইটা হলো প্লাস। আমরা একটু ইরেজ করে আসি। আচ্ছা আচ্ছা, এই হলো নাইট্রিক অ্যাসিড। আমরা অত্যন্ত স্লো মোডে পড়বো, কারণ আজকের যে মেকানিজমগুলো অত্যন্ত অত্যন্ত সুন্দর মেকানিজম। এটা 2, আচ্ছা এটা 2 দিলাম, তোমরা বুঝতে পারছো। এবং এইটা হলো প্লাস, আর এই অংশটা হলো মাইনাস। তাই যদি হয়, তাহলে এই অংশটাকে বলবো আমরা ইলেকট্রোফাইল। আমরা এর গত ক্লাসে তোমরা দেখেছো যে কিভাবে নাইট্রেশন বিক্রিয়া ইলেকট্রোফাইল কে কিভাবে অ্যাটাক করে, সেগুলো আমি বলছি না। তাহলে প্রশ্ন হচ্ছে যে এইটা হচ্ছে ইলেকট্রোফাইল, এ হলো পরবর্তীতে টলিনের ফিগারের মধ্যে ঢুকবে এই যদি ওকে নাইট্রেশন করি। কিন্তু আশ্চর্য বিষয় যে এক্সপেরিমেন্টালি দেখা গেল যে এই যে NO2 নাইট্রোনিয়াম আয়ন বা NO2 যে ইলেকট্রোফাইলটা টলিনের স্ট্রাকচারের মধ্যে ঢুকবার সময় দেখা যাচ্ছে প্যারা পজিশন, দ্যাট মিনস 4 পজিশনে ঢুকবে এরকম সম্ভাবনা 61%, বাট 2 নম্বর পজিশনে ঢুকবে, দ্যাট মিনস অর্থ পজিশনে ঢুকবে, এই সম্ভাবনা 39%। এই কথা অর্থ হলো প্যারা টাইপের প্রোডাক্ট তৈরি করে, প্যারা নাইট্রোটলিন তৈরি করে 61%, আর অর্থ নাইট্রোটলিন তৈরি করা হচ্ছে 39%। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন কেন প্যারাতে 61%, অর্থতে 39%, এবং অন্য গবেষণা দেখা গেছে যে এখানে মেটাও তৈরি হয়, সেটাও আমি তোমার দেখাবো। তাহলে প্রশ্ন হচ্ছে এখানে মেটা নাই, অথবা থাকলেও কম আছে, এটা পরে দেখাচ্ছি আমি। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন অর্থপ্যারা জাতীয় প্রোডাক্টগুলি তৈরি হচ্ছে, মেটা তৈরি হচ্ছে না বা হইলেও কম। কিন্তু কেনতে আমরা এখন যাব। বাট হোয়াই অ্যান্ড হাউ, কেন নাইট্রেশন অফ টলিনের আরেকটা ইন্টারনেট ঘাটাঘাটি করলে দেখবা যে আর এরকম আরেকটা উদাহরণ দেওয়া থাকে, যেখানে বলা হচ্ছে 60%। এখানে আবার একটু দেখাচ্ছে যে 60% হলো, দেখো এই 60% হলো এটা একে অপর, এটা যদি 1 ধরো, নিশ্চয় এটা 2, তাহলে অর্থ টাইপের হচ্ছে 60%। আবার ধরা হচ্ছে, ধরো এর একের সাপেক্ষে এটা হলো, তাহলে অর্থ এইটা দেখো একের সাপেক্ষে, তাহলে এটা 3 পজিশন হবে, তাহলে এটা মেটা হলো 4%। আবার এটাকে যদি তুমি 1 ধরো, এইটাকে যদি তুমি 4 ধরো, তাহলে এইটাকে বলা হচ্ছে প্যারা পজিশন, এটা হচ্ছে 36% হলো প্যারা। আবার স্লো পড়বো, কিন্তু একটু ভালো সময় নিয়ে পড়বো, অনেক ডিসকাশন হবে। তাহলে এইটা হলো মিস্টার মেটা, ইনি হচ্ছে মিস্টার অর্থ, আর ইনি হচ্ছে মিস্টার প্যারা। কিন্তু এখানেও আমরা যদি বুঝি, এখানেও দেখা যাচ্ছে যে মেটা পজিশনের মাত্র 4%, আর অর্থ এবং প্যারাতে হলো সমস্ত 60 এবং 36 যোগ করে 96% হলো অর্থ এবং প্যারা। কিন্তু প্রশ্ন হচ্ছে কেনতে আমরা এখন যাচ্ছি, যে এক্সপ্লেন হোয়াই, কেন এই কেমিস্ট্রি, যত বেশি জ্ঞানের উত্তর জানবে তত গভীরতা বাড়বে।
তত ভুলবে না। আর এই প্রবাদ যেটা আছে, কেমিস্ট্রি যতই পড়িবে ততই ভুলিবে, এই কথাগুলো আস্তে আস্তে ভুলে যাবে। সো আমরা বুঝতে চাই গভীর থেকে। তো আমরা একইভাবে আরো আরো ডিটেলস দেখো, আরো যদি আমি আরেকটা প্রোডাক্ট নিয়ে এখানে ভাবতে থাকি, আমরা যদি নাইট্রোবেনজিন হয়, নাইট্রোবেনজিনের যদি আবার পুনরায় নাইট্রেশন করি, তো দেখা যাচ্ছে, দেখো পুনরায় যদি নাইট্রেশন করি তাহলে এখানেও একটা আজব ব্যাপার। আগেরটা ঠিক উল্টা সিস্টেম হবে এখানে। এটাকে যদি নাইট্রেশন করি, নাইট্রোবেনজিনকে নাইট্রেশন করলে এই NO2টা নিশ্চয়ই এর গঠনে ঢুকবে। ঢুকার স্টাইলটা কেমন, যেখানে মেটা জাতীয় প্রোডাক্টটি তৈরি হয় 93%, যেখানে আগেরটাই ছিল মাত্র মেটা 4%। তাহলে টলিনের নাইট্রেশনে আমরা 4% মেটা প্রোডাক্ট পেয়েছিলাম লাস্টে যেটা দেখালাম। আর বাট আমরা নাইট্রোবেনজিনে যদি নেক্সট নাইট্রেশন করি 93% আমরা মেটা প্রোডাক্ট পাচ্ছি। এবং এখানে উল্টা, যে এখানে দেখো প্যারা প্রোডাক্ট পাচ্ছি 6% এবং অর্থ পাচ্ছি হলো 1%। আগেরটা ঠিক উল্টা হলো। এই কথার অর্থ হলো যে NO2টা একরকম আচরণ করলো আগত ইলেকট্রোফাইলের জন্য, আবার টলিনের ক্ষেত্রে মিথাইল মূলক যেটা প্রথম প্রতিস্থাপক ছিল সে আরেক রকম আচরণ করেছে। তাহলে দুইজনের আচরণটা হলো দুই রকম হয়েছে। আমি যদি আরেকটু ব্যাকে যাই তাহলে বুঝতে পারবে দুইজনের আচরণটা দুই রকম হলো। এখানে মিস্টার মিথাইল মূলক, এই যে মিস্টার মিথাইল মূলক এর আচরণটা হলো যে 61% প্যারা বা অর্থ প্যারা মিলে হচ্ছে অধিক অধিক আছে। আবার যদি আমরা এটাতে আসি, যদি আমরা এই নাইট্রোবেনজিনের নাইট্রেশনে আসি, এখানে উল্টা সিস্টেম দেখা যাচ্ছে যে মেটার জাতীয় প্রোডাক্টের আধিক্য বা পার্সেন্টেজ এখানে বেশি। কিন্তু প্রশ্ন হচ্ছে হোয়াই, সে হোয়াইতে আমরা এখন যাচ্ছি। এতক্ষণ তোমাদের ইনিশিয়েট করা হলো যে আসলে কি পড়াতে যাচ্ছি, সেই সব মেকানিজম আজকে পড়ানো হবে। তার জন্য আমরা কিছু বেসিক শিখে আসি। বেনজিন বলয় প্রতিস্থাপকের প্রভাব, আজকে যে টপিক ছিল সেই টপিকটার থেকে আমরা একটু বুঝে আসি। দেখো আজকের টপিকের মূলত বেনজিন বলয়ে দুই ধরনের প্রভাব দেখা দেয়। একটা হলো ইন্ডাকটিভ ইফেক্ট, বাংলায় বলে আবেশীয় প্রভাব। দুই নম্বরটা হচ্ছে মেসোমারিক, আরেক নাম হচ্ছে রেজোনান্স ইফেক্ট। মেসোমারিক ইফেক্ট অথবা রেজোনান্স ইফেক্ট, বাংলায় এটাকে সরাসরি মেসোমারিক ইফেক্টই বলে, মেসোমারিক প্রভাব বলে। আমরা প্রথমে দেখতে চাই যে ইন্ডাকটিভ ইফেক্টটা কি জিনিস। তোমরা একটু দেখো, তোমাদের সুবিধার জন্য আমি ল্যাঙ্গুয়েজগুলো লিখে দিয়েছি যেন ভিডিও থেকে পরে ল্যাঙ্গুয়েজগুলো খাতায় লিখতে পারো। ইন্ডাকটিভ ইফেক্ট বা আবেশীয় প্রভাব মেইনলি সিগমা বন্ধনের সাথে যুক্ত, এই জন্য আমি এটা দেখো আলাদা কালার দিয়েছি এখানে। তাহলে আমরা একটু দেখে আসি ডেফিনেশনটা। আবেশীয় প্রভাব, কার্বন পরমাণু থাকবে এবং অন্য একটি তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর মধ্যবর্তী একটা সিগমা বন্ধন থাকবে। এই কথার মিনিংটা হলো, একটা নিব হচ্ছে কার্বন পরমাণু, আর একটা যে কোনো একটা তড়িৎ ঋণাত্মক মৌল নিব। সেটা কার্বনের চেয়ে তড়িৎ ঋণাত্মকতা কম হতে পারে বা বেশি হতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু একটা নিব হচ্ছে কার্বন, এবং কার্বনের সাথে আর একটা থাকবে হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল। এই তড়িৎ ঋণাত্মক মৌল, এদের মধ্যে একটা সিগমা বন্ড থাকবে। আমরা জানি এই বন্ড যদি ভর হয় এটা সিগমা বন্ড। এই সিগমা বন্ধনের যে ইলেকট্রন, সেই ইলেকট্রনটা অধিক তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর দিকে আকৃষ্ট বা সরণ হয়ে যাবে বা সরে যাবে। তার মানে সিগমা বন্ধনের ইলেকট্রন অধিক তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর দিকে সরে যাবে, সরণ, ডিসপ্লেসমেন্ট বা একটু ঝুঁকে যাওয়া, এবং পার্মানেন্টলি এটা পার্মানেন্টলি ঝুঁকে যাবে, এই ধরনের ব্যাপারগুলোকে বলা হয় আবেশীয় প্রভাব বা ইন্ডাকটিভ ইফেক্ট। এবং এর একটা ক্লাসিফিকেশন আছে, এটাও অত্যন্ত সুন্দর। A classification, it is classified as, that means two types. First one, negative inductive effect যদি বলো, নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, আর একটা হলো পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। আমরা নেগেটিভ দিয়ে না বলে পজিটিভ দিয়ে শুরু করি। দেখো এখানে আর বলতে অ্যালকাইল মূলক বোঝাচ্ছে। আর ইজ নাথিং বাট অ্যালকাইল মূলক, যেমন ধরো CH3। এই অ্যালকাইল মূলকটা আমরা জানি অল অ্যালকাইলস রেডিক্যালস ডোনেট ইলেকট্রনস ডিউ টু ইটস হাইপার কনজুগেটিভ ইফেক্ট। তবে হাইপার কনজুগেশনের যে কারণ, এর আগে তোমাদের ব্যাখ্যা একদিন দিয়েছিলাম যে হাইপার কনজুগেটিভ ইফেক্টের কারণে স্বাভাবিকভাবে সকল ধরনের অ্যালকাইল মূলক এরা হচ্ছে ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে। তার মানে এখানে আর হচ্ছে ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে। তাহলে আর হচ্ছে কার্বনকে ইলেকট্রন দিবে। তুমি ধরে নাও এটা হচ্ছে বেনজিনের কার্বন, এটা যদি আমরা বেনজিনের কার্বন ধরি, এ কথার মিনিংটা হলো যে আর অ্যালকাইল মূলকগুলো হচ্ছে বেনজিন রিংকে ইলেকট্রন প্রোভাইড করে ডিউ টু হাইপার কনজুগেটিভ ইফেক্ট বা হাইপার কনজুগেশনের কারণে। তো আমরা জানি সকল অ্যালকাইল মূলক তাহলে ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে। যত বড় অ্যালকাইল মূলক তত বড় দাতা, যত বড় ভাই তত বেশি টাকা দিবে, তত বড় দাতা।
তাহলে ওকে, তাহলে এ যদি ইলেকট্রন কার্বনকে দিয়ে দেয় তাহলে বেনজিন রিংকে করে ফেলবে নেগেটিভ, নিজে হয়ে যাবে পজিটিভ। মনে রাখবে বেনজিন রিংকে করলো নেগেটিভ, তাহলে আমরা ইফেক্টকে বলছি পজিটিভ। তুমি দুইভাবে চিন্তা করতে পারো এটা, যে কার্বন বাদে অন্য যে থাকবে মৌলের পরমাণুটা, সেই মৌলের পরমাণুর উপরে যে চার্জ তৈরি হবে ইফেক্টটা সেই ধরনের হবে। এটা মুখস্থ বিদ্যার মতো। কিন্তু গভীর ব্যাপারটা কি, গভীর ব্যাপারটা তোমাদের বলে দিব। সেটা হচ্ছে অ্যালকাইল মূলকগুলো বেনজিন রিংকে ইলেকট্রন প্রোভাইড করে বেনজিন রিংকে নেগেটিভ চার্জে চার্জিত করে। ফলে প্রথম প্রতিস্থাপক হিসাবে আর এখানে উপস্থিত থেকে এই কাজটা করলো। আবারও বলি, প্রথম প্রতিস্থাপক হিসাবে আর বেনজিন রিং এর সাথে উপস্থিত থেকে বেনজিন রিংকে হাইপার কনজুগেটিভ ইফেক্ট বা পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে বেনজিন রিংকে ইলেকট্রন প্রোভাইড করে বেনজিন রিংকে করে ফেলবে নেগেটিভ। বেনজিন রিং যদি নেগেটিভ হয়ে যায় তাহলে এ হয়ে যাবে পজিটিভ। সুবিধা হচ্ছে তখন বেনজিন রিংয়ে ইলেকট্রোফাইল সহজে অ্যাটাক করতে পারবে। কিন্তু কেন? ইলেকট্রোফাইল ন্যাচারালি, ইলেকট্রোফাইলগুলো হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রনকে ফিল করে, ইলেকট্রনকে ফিল করা মানে নিজে পজিটিভ হবে স্বাভাবিকভাবেই, যদি আমরা প্রশ্নটা বাদ দিই, তো নিজে পজিটিভ হবে এবং স্বাভাবিকভাবে নেগেটিভের প্রতি আকর্ষণ থাকবে। তাই যেহেতু কার্বনটা যদি বেনজিন কন্টেন করে, তাহলে বেনজিন নেগেটিভ চার্জে চার্জিত হবে। সো ওই নেগেটিভ চার্জে চার্জিত বেনজিনের প্রতি ইলেকট্রোফাইলের অধিক আকর্ষণ অনুভব হবে। তাহলে এই বেনজিনও চাচ্ছে যে আমাকে ইলেকট্রোফাইল আকর্ষণ করুক, আবার ইলেকট্রোফাইল চাচ্ছে বেনজিনের চেহারা একটু ভালো হোক, সেটা নেগেটিভ চার্জে চার্জিত হয়ে ভালো হোক। সো এই যে অ্যালকাইল মূলক এই হেল্পটা বেনজিনকে করে দিল, যে বেনজিনকে নেগেটিভ চার্জে চার্জিত করলো, ফলে আগত দ্বিতীয় প্রতিস্থাপক দ্যাট মিনস ইলেকট্রোফাইল তার ক্ষেত্রে বেনজিন রিংকে অ্যাটাক করা সহজ হয়ে গেল। বেনজিনকে হেল্প করলো, এটা পজিটিভ ঘটনা। অ্যাজ ওয়েল অ্যাজ আগত ইলেকট্রোফাইলকে অ্যাটাক করার জন্য হেল্প করলো, সহযোগিতা করলো, এটা একটা পজিটিভ ঘটনা। এই পজিটিভ ঘটনার জন্য বলা হচ্ছে পজিটিভ ইফেক্ট। অতএব ইলেকট্রোফিলিক যে সাবস্টিটিউশন রিয়াকশন বেনজিনের ক্ষেত্রে ঘটবে, বেনজিনকে ইলেকট্রন দিয়ে যদি হেল্প করা যায় তাহলে ইলেকট্রোফাইল আরো সহজে অ্যাটাক করবে। এই রিয়াকশনগুলো ফাস্টার হবে, সহজ শর্তে রিয়াকশন হবে, কম তাপমাত্রার রিয়াকশন হবে। এটা বেনজিনের জন্য ভালো, আগত ইলেকট্রোফাইলের জন্য ভালো। এই ভালোটাকে বলা হয় পজিটিভ, এই ঘটনাটাকে বলা হয় পজিটিভ ইফেক্ট। ওকে, আমরা চলে আসছি ঋণাত্মকের ক্ষেত্রে। ঋণাত্মক দেখো উল্টা কাজ হয়েছে। এখানে যদি আমরা বেনজিন রিং কল্পনা করতাম, তাহলে দেখো বেনজিন রিং থেকে ইলেকট্রন টেনে নিয়ে এই যে এলিমেন্টগুলো, তুমি ধরে নাও, তবে অক্সিজেন এবং নাইট্রোজেনের ক্ষেত্রে যদি আমি অক্সিজেনটা ওএইচ মূলকযুক্ত ধরি, তো ওর ক্ষেত্রে বা দুই ধরনের প্রভাব দেখা দেয়, সেটা আমরা পরে আলোচনা করব। যে নাইট্রোজেনকে যদি আমরা অ্যানিস টু অ্যামিনো মূলক ধরি, অ্যানিলিন হয়, সেই ক্ষেত্রে ও বা দুই ধরনের প্রভাব দেখা দেয়। ওর ক্ষেত্রে পজিটিভ মেসোমারিক ইফেক্ট হয়, আবার নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট হয়। তবে ওভারঅল নিট ব্যাপারটা যেটা, সেটা হলো যে যদি ওইস হয়, আমি একটু রিপিট করি, তোমাদের পরে হয়তো ভুলেও যেতে পারি, যদি ওইস মূলক যদি হয়, তাহলে এরা এই নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট শো করলেও এদের গঠনের মধ্যে কিন্তু পজিটিভ মেসোমারিক ইফেক্টও হয়, যেটি একটু পরে দেখাবো। এবং নিট ব্যাপারটা তখন হবে, নিটটা হবে এদের জন্য, তাহলে ওইসের জন্য নিট যেটা হবে সেটাও হবে হলো প্লাস এম প্রভাব। তার মানে এরা বেনজিন বলে সক্রিয়কারী মূলকই হবে লাস্টে। নাইট্রোজেনের ক্ষেত্রেও NH2 জন্য একই ঘটনা হবে, এটা মাইনাস আয়ু দিবে, আবার প্লাস এমও দিবে, এর জন্য নিট ব্যাপারটা প্লাস এম হবে। বাট এক্স এর জন্য এক্স এর জন্য হলো, দেখো এক্সটা দুটো কাজ করে, এটা হলো এই ক্ষেত্রে মাইনাস আই দেয়, হলো ইলেকট্রন টেনে নিয়ে বেনজিন রিং থেকে, আবার তার মুক্ত জোড় ইলেকট্রন দিয়ে বেনজিন রিংকে হেল্প করে, যেটাকে প্লাস এম বলি। এখানেও জিতে যায়, কম্পিটিশনে জিতে যায় প্লাস এম। তার মানে আমরা হ্যালোজেনকে বলবো বেনজিন বলে সক্রিয়কারীমূলক। তো ওকে, আমরা এগুলো পরে আসছি। তা মেনলি এই হলো বিষয়গুলো ঘটনা। তবে সবার মধ্যে সব ধরনের ইফেক্ট কাজ করে, নিট ব্যাপারটা যেটা, সেই ধরনের প্রভাবটা নিয়ে আমরা কথা বলি। তাহলে সবার মধ্যে সব ধরনের ইফেক্টই থাকে, নিট যেটা সেটা দিয়েই নির্দেশিত হয় যে দ্বিতীয় প্রতিস্থাপকটা কোথায় আসবে। তো ওকে, আমরা মূল আলোচনা আসি না। এখানে কার্বন হয়ে যাবে নেগেটিভ, পজিটিভ, আর ইরা হয়ে যাবে নেগেটিভ। ইরা হয়ে যাবে, যদি নেগেটিভ হয় তাহলে বেনজিন রিং, যদি আমি বলেছি এর সাথে কি যুক্ত আছে, বেনজিন রিং এর সাথে যুক্ত আছে, তাহলে বেনজিন রিংটা হয়ে গেল পজিটিভ চার্জে চার্জিত। তাহলে আগত ইলেকট্রোফাইলের জন্য এটা অবশ্যই একটা বাজে প্রভাব হলো, কারণ বেনজিন রিং যদি পজিটিভ চার্জে চার্জিত হয় তাহলে আগত ইলেকট্রোফাইলটা বেনজিন রিংকে আকর্ষণ করতে চাইবে না। অতএব সেক্ষেত্রে তাপমাত্রা বেশি দিতে হবে, কন্ডিশন আরো উচ্চতর কন্ডিশনে যেতে হবে,
ইটস এ প্রবলেম। সো এই ঘটনাটাকে বলা হয় নেগেটিভ ঘটনা, কারণ এরা ইলেকট্রন টেনে নিয়ে বেনজিন রিংকে পজিটিভ করে দিয়েছে। এটা ইলেকট্রোফাইলের জন্য ক্ষতি হয়েছে, বেনজিনের জন্য ক্ষতি হয়েছে। যেমন ধরে নাও যে আমার মুখে যদি কেউ কালি লাগিয়ে দেয়, তাহলে আমার দিকে কেউ তাকাবে না। তা আমার দিকে যদি কেউ না তাকায়, এটা আমার জন্যও খারাপ, আবার যে তাকাতে চেয়েছিল তার জন্যও খারাপ। উল্টা বলো তো, যদি আমার মুখে যদি কেউ ক্রিম দিয়ে দেয় বা একটু হোয়াইটেনিং ক্রিম দিয়ে দেয়, যেটা আমাদের ছাত্রীরা ব্যবহার করে, তাহলে আমার মুখটা একটু উজ্জ্বল হবে। উজ্জ্বল হলে অপোজিট চার্জ আমাকে আকর্ষণ করবে, আমি এটা চাই যে আমাকে আকর্ষণ করুক, আর যে আকর্ষণ করতে চাই তার জন্য একটু সুবিধা। তাহলে অবশ্যই বেনজিন রিংকে ইলেকট্রন প্রোভাইড করাটা হলো ভালো, আর বেনজিন রিংতে ইলেকট্রন টেনে নেওয়া হলে বেনজিন রিংকে ক্ষতি করা। আমরা আমরা চলে আসি ইন্ডাকটিভ ইফেক্ট। তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, অত্যন্ত সুন্দর। দেখো, এটা হচ্ছে মিস্টার হ্যালোজেন। এর তড়িৎনাত্মকতা বেশি হয়, কার্বন 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 সবার কাছ থেকে ইলেকট্রন টেনে নিয়ে হ্যালোজেন নিজের দিকে নিয়ে নিচ্ছে। এটা ইন্ডাকটিভ ইফেক্ট। তার মানে হ্যালোজেনের তড়িৎনাত্মকতা বেশি, ও বেনজিন থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে। এই যে সিগমা বন্ধনের মাধ্যমে সিগমা বন্ধন ইলেকট্রন নিজের দিকে টেনে নিচ্ছে। আমি একটু কালার চেঞ্জ করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে সিগমা বন্ধন ইলেকট্রন নিজের দিকে টেনে নিচ্ছে, এই যে এই ঘটনাটা হলো ইন্ডাকটিভ ইফেক্ট। এটা একটা পার্মানেন্ট ঘটনা, যেহেতু সিগমা বন্ধনের পোলারিটি সৃষ্টি হবে, এটা একটা পার্মানেন্ট ঘটনা, স্থায়ী ইফেক্ট। অত্যন্ত সহজ। আমরা টাইপস অফ ইন্ডাকটিভ ইফেক্ট একটু আগে বলেছি। এগুলো জাস্ট উদাহরণ দেওয়ার জন্য তোমাদের দেয়া। একটা মাইনাস ইফেক্ট, একটা যেটা মাইনাস ইফেক্ট, মাইনাস মাইনাস মানে নেগেটিভ, আর প্লাস মানে হচ্ছে পজিটিভ ইফেক্ট। এবং এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। যদিও নিট ব্যাপারটা কিন্তু পরে, এরা হলো বেনজিন রিং থেকে ইলেকট্রন নিজে থেকে টেনে নেয়, কিন্তু নিট ব্যাপারটা পরে, যে ওভারঅল এরা কি সক্রিয় হবে নিষ্ক্রিয় হবে, সেটা ডিপেন্ড করবে যে ইন্ডাকটিভ ইফেক্ট এবং মেসোমারিক ইফেক্টের সম্মিলিত অবস্থায় কে জিতবে তার উপর ডিপেন্ড করবে। তবে প্লাচ ইফেক্টগুলো অল অ্যালকাইলস, যার সকল ধরনের অ্যালকাইলস রেডিকেলগুলো হচ্ছে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট দেয় ডিউ টু হাইপার কনজুগেটিভ ইফেক্ট। এবং মনে রাখবা, এই ক্ষেত্রে যত বেশি অ্যালকাইল মূলকগুলো যুক্ত থাকবে, যত ডিগ্রি যুক্ত অ্যালকাইল মূলক যুক্ত থাকবে, মানে এটা যেমন ডিগ্রি বেশি, 3টে অ্যালকাইল মূলক আছে 3 ডিগ্রি, তাহলে এই যে 3 ডিগ্রি এরকম একটা অ্যালকাইল মূলক যদি বেনজিনের সাথে যুক্ত থাকে, এই সবচেয়ে বেশি হাইপার কনজুগেটিভ ইফেক্ট বা পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট শো করবে। অতএব তার মানে আরো গভীর সহজ করে বলি, এর সকল অ্যালকাইল মূলকই পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট দেয়। তবে যে অ্যালকাইল মূলকের মধ্যে কার্বন হাইড্রোজেন বন্ড বেশি, অথবা শাখান্বিত অবস্থা থাকে বেশি, ডিগ্রি বেশি, তার ইন্ডাকটিভ ইফেক্টের পাওয়ার বা অর্ডার বা প্রায়োরিটি একটু বেশি হবে। ওকে, এখানেও পরীক্ষায় পড়তে পারে যে কোনটা সবচেয়ে বেশি ইন্ডাকটিভ ইফেক্ট শো করে। যদি কখনো পরীক্ষায় পড়ে, তো নিশ্চয়ই উত্তর হবে হলো এইটা। এটা একটা বোঝার বিষয়। আর এইটার একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জটা ক্রমটা একসময় তোমাদের দিয়ে দেওয়া হবে। ওকে, আমরা চলে আসি নাও মেসোমারিক ইফেক্ট। আমরা দেখেছি যে এতক্ষণ দেখে আসলাম হলো ইন্ডাকটিভ ইফেক্ট, আমরা নাও মেসোমারিক ইফেক্ট। আমরা ইন্ডাকটিভ ইফেক্ট দেখেছিলাম যে এটা হলো সিগমা বন্ধনের জন্য প্রযোজ্য ছিল, আর এইটা প্রযোজ্য হচ্ছে হলো পাই বন্ধনের জন্য। তাহলে আগেরটা ছিল সিগমা বন্ধন মেইনলি, আর এটা পাই বন্ধন, এবং তুমি যদি বলতে পারো আর একটু অ্যাড করে যে লন পেয়ার ইলেকট্রনের জন্য। তাহলে একটা হলো পাই বন্ধনের জন্য এবং লন পেয়ার ইলেকট্রনের জন্য। এটা অত্যন্ত সহজ, সো ইজি। আমরা একটু চলে আসি কিভাবে বুঝতে চাই। দেখো, অ্যারো চিহ্নটা এইভাবে দেয়া আছে, এটার মিনিং কি? অ্যারো চিহ্ন এইভাবে দেয়া, এর মিনিংটা হলো যে ইলেকট্রন এরা প্রোভাইড করে, এবং অত্যন্ত সহজ বিষয়। প্রত্যেকটার গঠনের মধ্যে দেখো লন পেয়ার ইলেকট্রন আছে। এই লন পেয়ার ইলেকট্রনটাই ওরা অনুরণনের মাধ্যমে চমৎকারভাবে বেনজিন রিংকে দিয়ে দিবে। এই যে লন পেয়ার ইলেকট্রন দিয়ে দেওয়ার অর্থ হলো বেনজিন রিংকে নেগেটিভ করে ফেলা। বেনজিন রিংকে নেগেটিভ করে ফেলে নিজেদেরকে পজিটিভ করা। আমি বলেছি বেনজিন রিংকে নেগেটিভ করা মানে বেনজিনকে হেল্প করা। এই হেল্প করাটা ব্যাখ্যা এটাকে বলেছি, আর বলবো না। এই হেল্প করাটাকে বলা হচ্ছে পজিটিভ ইফেক্ট। তাহলে এই যে এইটাকে বলা হয় প্লাচেম বা পজিটিভ মেসোমারিক ইফেক্ট। তাহলে ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এলপি যদি থাকে, এলপি ইলেকট্রন যুক্ত যে মূলকগুলো তারাই হচ্ছে প্লাচেম দেখায়। চলে আসে উল্টা। আমরা চমৎকার উল্টাভাবে চিন্তা করি। এবার উল্টা, যে এই যে বেনজিন রিং, আমি যদি এরকম কল্পনা করি যে এটা একটা বেনজিন রিং আছে, এই বেনজিন রিং এর সাথে যদি পাই বন্ধন যুক্ত যে কোনো ধরনের একটা মূলক, এর মধ্যে গঠনের পাই বন্ধন আছে, একটু পরে আমরা মেকানিজমে বুঝতে পারবো এটা, এর মধ্যেও পাই বন্ধন আছে। তাহলে বুঝতে পারলাম যে বেনজিন রিং এর কার্বনের সাথে পাই বন্ধন যুক্ত যে কোনো মূলক যদি যুক্ত থাকে,
এবং সেই পাই বন্ধনের কারণে যদি পোলারিটি তৈরি হয়, তার মানে এই দুজনের মধ্যে তড়িৎনাত্মকতার একটা পার্থক্য আছে 2.5, তোমরা এগুলো ভালো জানো, আর এইটা হলো 3.5। তার মানে যে পাই বন্ধন থাকলেই হবে না, পাই বন্ধন যুক্ত যে উভয় পরমাণু, যেমন এখানে কার্বন নাইট্রোজেন, এখানে কার্বন হলো অক্সিজেন, এদের মধ্যে পোলারিটি তৈরি হতে হবে, তার মানে তড়িৎনাত্মকতার পার্থক্য থাকতে হবে, এবং যে পার্থক্য থাকলে পোলারিটি তৈরি হয় সাধারণত বলে 0.5 থেকে 1.9, মতান্তরে 1.7, তাহলে পোলারিটি তৈরি হবে। এবং তোর মনে রাখবে এই যে পোলারিটি তৈরি হলো, তার ফলে এ হয়ে যাবে মাইনাস, এ হয়ে যাবে প্লাস। এ যখন প্লাস হয়েছে তখন সে এই তার প্লাসটাকে নিউট্রালাইজ করার জন্য বেঞ্জিং রিং থেকে ইলেকট্রন টান দিয়ে এই প্লাসটাকে নিউট্রাল করে ফেলবে। নিউট্রাল যখন করে ফেলবে তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বেঞ্জিং রিং। তো বেঞ্জিং রিং তখন হয়ে যাবে পজিটিভ চার্জ। তখনই ইলেকট্রোফাইল বেঞ্জিং রিংকে অ্যাটাক করার ক্ষেত্রে আকর্ষণটা কম অনুভব করবে। এই ঘটনাটা নেগেটিভ ঘটনা, আর এই প্রভাবটাকে বলা হয় নেগেটিভ মেসোমারি ইফেক্ট। তাহলে আমরা শর্টকাট বুঝলাম, যদি এলপি থাকে তাহলে বলবো হচ্ছে প্লাস এম এর প্রভাব, আর যদি বেঞ্জিং রিং বাদে বেঞ্জিং রিং এর সাথে প্রথম প্রতিস্থাপকের গঠনের মধ্যে যে মূলকের গঠনের মধ্যে যে পরমাণুগুলো থাকবে, তার মধ্যে পাই বন্ধন আবদ্ধ যে অংশটুকু, তার মধ্যে যদি পোলারিটি তৈরি হয়, তাহলে বেঞ্জিনের কার্বনের সাথে যে কার্বনটা যুক্ত থাকবে বা যে এলিমেন্টটা যুক্ত থাকবে সেটা পজিটিভ চার্জ হয়, সে বেঞ্জিং রিং থেকে ইলেকট্রন টেনে নেয়। তার মানে আমরা যদি বলতে পারি তাহলে পাই বন্ধনের ক্ষেত্রে ঘটনাটা হচ্ছে মাইনাস এম প্রভাব। এটা একটা অত্যন্ত মনে রাখার একটা বিষয়। অনেক পড়ানো হলো, আমরা নেক্সটে চলে আসি। লেখাপড়া সো ইজি। নিশ্চয়ই তোমরা করোনার এই সময়ে নিজেদেরকে সেফ রেখে বাসায় অবস্থান করছো। আস্তে আস্তে দিন দিন করোনা রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা লাইভ কিন্তু বারবার আসে না, সো নিজেকে সচেতন রাখো, নিজেকে ভালো রাখো। দেখো আমরা এখানে মেসোমারিক ইফেক্টের পজিটিভ মেসোমারিক ইফেক্ট শো করে কারা, তাদের একটা এখানে প্রথম নেগেটিভের একটা লিস্ট দেওয়া আছে, আবার পজিটিভের একটা লিস্ট দেওয়া আছে। এতক্ষণ যা বলেছি এই লিস্টগুলো তোমাদের শুধু এমসিকিউর জন্য দেওয়া হয়েছে, এবং কার কত পাওয়ার, সে পাওয়ারের ব্যাপারটাও এখানে উল্লেখ করা আছে। এগুলো মুখস্থ বিদ্যার মতো অনেকটা, জাস্ট প্র্যাকটিস করবে অথবা মুখস্থ করে ফেলবে। ওকে, আমরা চলে আসি পরেরটাতে। তাহলে আমরা এখন মূল জায়গায় চলে আসি, বেনজিন বলয় সক্রিয়কারী মূলক কি। আমরা চলে আসি বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। আস্তে আস্তে আমরা গভীরে প্রবেশ করছি। বেনজিন বলয় সক্রিয়কারী মূলক টেকনিক মনে রাখবে। বেনজিন বলয় সক্রিয়কারী মূলকের আরেক নাম হচ্ছে, এটাকে আমরা বলতে পারি অর্থপ্রেরণা নির্দেশক। দেখো অত্যন্ত সুন্দর। তার মানে বেনজিন বলয়কে সামগ্রী বুঝে নাও যে বেনজিন বলয় সক্রিয়কারী, এ কথার অর্থ কি? এই কথার অর্থ হলো বেনজিন বলয়কে ইলেকট্রন প্রোভাইড করে বেনজিন বলয়কে নেগেটিভ চার্জে চার্জিত করা হয়, ফলে সহজেই দ্বিতীয় প্রতিস্থাপক, দ্যাট মিনস দ্বিতীয় যে ইলেকট্রোফাইল সহজেই বেনজিন রিংকে আকর্ষণ করবে, অ্যাটাক করবে। এই ব্যাপারটাকে বলা হয় বেনজিন বলয় সক্রিয় করা। সক্রিয় করা মিনিংটা হলো বেনজিন বলয়কে ইলেকট্রন দিয়ে বেনজিন বলয়কে নেগেটিভ চার্জে চার্জিত করা, ফলে আগত ইলেকট্রোফাইলের জন্য বেনজিন বলয়কে আকর্ষণ করা বা অ্যাটাক করা সহজ হবে। এই সহজ ঘটনাকে বলা হয় বেনজিন বলয় সক্রিয়কারীমূলক। তবে অনুরণনের মাধ্যমে দেখা যায় যে বেনজিন বলয়কে যারা ইলেকট্রন দেয়, দেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে অনুরণনের মাধ্যমে বা রেজোন্যান্সের মাধ্যমে দেখা যায় যে দেওয়ার সময় অর্থোপ্যারা পজিশনের ইলেকট্রন ঘনত্বই শুধু বেড়ে যায়। তাহলে অর্থোপ্যারা পজিশনের ইলেকট্রন ঘনত্ব যদি বেড়ে যায়, তাহলে অ্যাট্রাক্টটা হবে কোথায়? যে পজিশনে নেগেটিভ চার্জ থাকবে অ্যাট্রাক্টটা সেখানে হবে। আমার বডিতে শুধু যদি আমার কপালেই যদি একটু, আমি ধরো শ্যামলা মানুষ, শুধু আমার কপালেই শুধু একটু হোয়াইটেনিং ক্রিম ব্যবহার করা হলো, তাহলে আমার কপালটাই শুধু সাদা আছে। তাহলে মানুষ যদি সাদাকে চয়েস করে, তাহলে শুধু আমার কপালকে আকর্ষণ করবে। এই কথার অর্থ হলো বেনজিং রিংয়ে যেহেতু প্যারা পজিশনেই শুধু ইলেকট্রন ঘনত্ব বাড়বে যদি বেনজিন রিংয়ের সাথে বেনজিন বলয় সক্রিয়কারীমূলক থাকে। সক্রিয়কারীমূলক কারা? যারা প্লাস এম, যারা তুমি দেখো আজকে সব শেষ হয়ে যাবে দেখবা প্লাস এম, এবং যারা, আমি কালারটাও চেঞ্জ করে দিই, যারা প্লাস এম এবং প্লাস আই প্রদর্শন করে তারাই হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারীমূলক। ফলে বেনজিন বলে অর্থপ্যারা পজিশন ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে, ফলে আগত ইলেকট্রোফাইলটা ওই পজিশনেই শুধু যুক্ত হবে। এবার তবে আমি এখন একেবারে টু দ্য পয়েন্ট পড়ি, দেখো চমৎকার লাগবে তোমাদের পড়তে। যে সকল মূলক প্রথম প্রতিস্থাপক প্লাস, যে সকল মূলক অথবা প্রথম প্রতিস্থাপক প্লাস আই অথবা প্লাস এম প্রভাব দ্বারা অনুরণনের মাধ্যমে বেনজিন বলয়কে ইলেকট্রন প্রদানের ফলে,
আমি নিশ্চয়ই বলেছি প্লাস আই এবং প্লাস এম দ্বারা বেঞ্জিন বলয়কে ইলেকট্রন দান করা হয়। দান করার ফলে শুধুমাত্র অর্থ প্যারা পজিশন ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায় বা বাড়িয়ে দেয়। ফলে যেহেতু শুধু অর্থ প্যারাতে বাড়ে, ফলে আগত ইলেকট্রোফাইল বা দ্বিতীয় প্রতিস্থাপক শুধুমাত্র অর্থ প্যারা পজিশনের হাইড্রোজেনকে সরিয়েই ওই স্থানে যুক্ত হওয়ার সুযোগ পায়। এই কথাটা একটু ভুল। আসলে সব পজিশনেই আসবে, তো প্রাধান্য পাবে হলো অর্থ প্যারা পজিশন, যেটা একটু আগে আমরা দেখে আসলাম কত পার্সেন্ট ছিল। তাহলে এখানে আমরা প্রাধান্য পাবে হলো অর্থপ্যারা। তাহলে অর্থপ্যারা প্রতিষ্ঠানের ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে, ফলে অর্থপ্যারা প্রতিষ্ঠানের হাইড্রোজেনকে সরিয়ে দ্বিতীয় প্রতিস্থাপক বা আগত ইলেকট্রোফাইল ওই স্থানে যুক্ত হবে। আর এই সুযোগটা যেহেতু করে দিল প্রথম প্রতিস্থাপক, তাই প্রথম প্রতিস্থাপককে বলা হবে আগত ইলেকট্রোফাইলের জন্য অথবা দ্বিতীয় প্রতিস্থাপকের জন্য অর্থপ্যারা নির্দেশক। কারণ প্রথম প্রতিস্থাপক বলে দিচ্ছে তুমি বেটা শুধু আসতে পারবে অর্থ ও প্যারা পজিশনে, কারণ ওখানে আমি চমৎকারভাবে ইলেকট্রন ঘনত্ব তোমার জন্য বাড়িয়ে দিয়েছি। তাহলে কারা কারা এই কাজগুলো করে? এরা সবাই করে। আর মানে হলো সকল ধরনের অ্যালকাইল মূলক এই কাজ করে, অ্যামিনো মূলকগুলোও করে। যেহেতু আমি বলেছি নাইট্রোজেনের হলো মুক্ত জোড় ইলেকট্রন আছে, অথবা তুমি বলতে পারো নাইট্রোজেনের হচ্ছে প্লাস এম প্রভাব আছে, যে কারণে প্লাস এম প্রভাবের জন্য এরা বেঞ্জিন বলে ইলেকট্রন দান করে। আমি বলেছি ওইস মূলকটাও প্লাস এম প্রভাব দেখাই, যেহেতু ওর মুক্ত জোড় ইলেকট্রন আছে, সো এরা দেখায়। আর তো আমি বলেছি হাইপার কনজুগেশনের মাধ্যমে ইলেকট্রন দেয়। যদি কখনো পরীক্ষায় পড়ে যে মিথাইল মূলককে বেঞ্জিন বলয় সক্রিয় করে মূলক বলা হয় কেন, তো চমৎকার ভাবে এই ডেফিনেশন দেখে দেখে বানাই লাগবে। এই যে মিথাইল মূলক, এই জের পরিবর্তে বলবা মিথাইল মূলক, তাহলে আমরা ডেফিনেশনটাও বানাই বানাই বলতে পারবো। কিভাবে দেখো, তাহলে বলবো মিথাইল মূলক প্রথম প্রতিস্থাপক হিসাবে উপস্থিত থেকে প্লাস আই প্লাস এম প্রভাব দ্বারা অনুরণনের মাধ্যমে বেঞ্জিন বলয়কে ইলেকট্রন প্রদান করে, ফলে বেঞ্জিন বলয়ের অর্থপ্যারা প্রতিষ্ঠান ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়। ফলে আগত বা দ্বিতীয় প্রতিস্থাপক, আগত ইলেকট্রোফাইল বা দ্বিতীয় প্রতিস্থাপক বেঞ্জিন বলয়ের অর্থপ্যারা প্রতিষ্ঠানের হাইড্রোজেনকে সরিয়ে ওই স্থানে যুক্ত হওয়ার সুযোগ পায়। তাই মিথাইল মূলককে বলা হবে আগত ইলেকট্রোফাইলের জন্য বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক, অথবা আগত ইলেকট্রোফাইলের জন্য অর্থপ্যারা নির্দেশক হবে। আগত ইলেকট্রোফাইলের জন্য অর্থপ্যারা নির্দেশক, আর নর্মালি এরা বেঞ্জিন বলয়কে সক্রিয় করলেও ইলেকট্রন প্রোভাইড করে। ওকে, চমৎকার লাগছে আমার পড়াতে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে। এরপরে চলে আসছি বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। নিষ্ক্রিয়কারী মূলকটা দেখো কিভাবে আমরা, দেখো আগেরটার একটু উল্টা। আগেরটাই প্লাস আই প্রভাব ছিল, প্লাস এম প্রভাব ছিল, এটা মাইনাস আই মাইনাস এম। তার মানে এরা হলো বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন উইথড্র করে নেবে। কিভাবে? যে সকল মূলক প্রথম প্রতিস্থাপক হিসাবে উপস্থিত থেকে মাইনাস আই মাইনাস এম প্রভাব দ্বারা অনুরণনের মাধ্যমে বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে বেঞ্জিন বলয়ের অর্থপ্যারা পজিশন ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দেয়, তখন তুলনামূলকভাবে, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, অনেকে ভুল করে, ভুলটাও পরে বলবো, তুলনামূলকভাবে মেটা পজিশন ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে, ফলে আগত ইলেকট্রোফাইল অর্থপ্যারা পজিশনে যেহেতু পজিটিভ চার্জ তৈরি হয়, ফলে আগত ইলেকট্রোফাইল অর্থপ্যারা পজিশনে বিকর্ষণ অনুভব করে। তুলনামূলকভাবে মেটাতে যদি ইলেকট্রন বেশি থাকে, সো তখন সে মেটা পজিশনে হাইড্রোজেনকে সরিয়ে যুক্ত হওয়ার সুযোগ পায়। এই সুযোগটা তৈরি করে দিল প্রথম প্রতিস্থাপক, তাই প্রথম প্রতিস্থাপককে বলা হয় বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারীমূলক অথবা মেটা নির্দেশক। আমরা মেকানিজমে যে এগুলো ডিটেলস বুঝতে পারবো। তাহলে আবারও যদি কখনো বলা হয়, তাহলে দেখো কারা কারা মেটা নির্দেশক হিসেবে কাজ করে, চমৎকার মনে রাখবে, যারা মাইনাস আই প্রদর্শন করে, অথবা এই যে এখানে যেগুলো উদাহরণ দেওয়া আছে না, সবগুলোই কিন্তু মাইনাস এম ধারী। কেন মাইনাস এম ধারী? সবার গঠনের মধ্যেই কি আছে? আমাদের সবার গঠনের মধ্যেই পাই বন্ড আছে। যদি কখনো এটা হাই ভোল্টেজ একটা প্রশ্ন পরীক্ষায় পড়ে যে NO2 মূলক অনুধাবনে NO2 মূলক বা নাইট্রোমূলক বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক বা মেটা নির্দেশক কেন, তুমি চমৎকার ভাবে দেখো কিভাবে ব্যাখ্যাটা দিবে। তাহলে এইখানে এই NO2টা নিয়ে চলে যাবে তুমি এইখানে, দেখো এই NO2টা নিয়ে চলে যাবে এইখানে, নিয়ে যে বলবে যে এরকম যে NO2 মূলক মাইনাস আই মাইনাস এম প্রভাব দ্বারা অনুরণনের মাধ্যমে বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন নিজে থেকে টেনে নিয়ে বেঞ্জিন বলয়ের অর্থপ্যারা পজিশন ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দেয়। তুলনামূলকভাবে মেটা পজিশন ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে, নট হয়, ফলে আগত ইলেকট্রোফাইল বা দ্বিতীয় প্রতিস্থাপক বেঞ্জিন বলয়ের মেটা পজিশন হাইড্রোজেনকে সরিয়ে ওই স্থানে যুক্ত হয়। এই জন্য এই NO2 মূলকটাকে বলা হয় আগত ইলেকট্রোফাইল বা দ্বিতীয় প্রতিস্থাপকের জন্য মেটা নির্দেশক। এইভাবে ডেফিনেশন থেকে তুমি লিখতে পারবে। এটা তো হাই ভোল্টেজ একটা অনুধাবনমূলক প্রশ্ন ছিল এটা। আমরা এরপরে মেকানিজমে যাব। মেকানিজম দিলে আজকে আলোচনা আমাদের শেষ হয়ে যাবে।
আগে একটু বেসিক তোমাদের শিখাই নিলাম, নিশ্চয়ই ভালো লাগছে। একটু রেস্ট নাও, আমরা মেকানিজমে যাব। মেকানিজম বোঝাটাই গুরুত্বপূর্ণ, কারণ মেকানিজমটা পড়বে হচ্ছে তোমাদের উদ্দীপকের ঘ নম্বরে 4 মার্কসের প্রশ্ন, অথবা গ নম্বরে থাকবে 3 মার্কসের প্রশ্ন, এবং অত্যন্ত সুন্দর, বুঝলে সুন্দর, না বুঝলে অসুন্দর। সাধারণত পরীক্ষায় আনসার করে না, কিন্তু আমি চাই তোমরা যেহেতু ভালো স্টুডেন্ট, তোমরা অবশ্যই এই প্রশ্ন আনসার করবে। তা আমরা যদি গভীরে যাই, আমরা পরবর্তী অংশে চলে যাই। দেখো, এই যে চমৎকার মেকানিজমে চলে এসেছি আমরা এখন। এইখান থেকে কিভাবে, আমরা এতক্ষণ থিওরিটিক্যাল কথা বলেছি, এখন হচ্ছে প্র্যাকটিক্যাল কথা হবে। প্র্যাকটিক্যালি কিভাবে ঘনত্ব বাড়ে কমে সেগুলো আমরা সব বুঝে নিব। স্টার্ট। সবাই বি কনসেন্ট্রেটেড। ওকে, সবাই খেয়াল করো। কার্বন হাইড্রোজেন যে বন্ড ইলেকট্রন, সিগমা বন্ড ইলেকট্রন, একে বলে হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশনের মাধ্যমে এই বন্ধনে যে দুটো ইলেকট্রন আছে, একটা বন্ধনে যে দুটো ইলেকট্রন থাকে, সেই দুটো ইলেকট্রনই চমৎকারভাবে এই দিকে চলে এসে, দেখো নতুন করে একটা বন্ড ছিল, আগে একটা বন্ড ছিল, আর চমৎকার করে আর একটা বন্ড তৈরি হলো। এখানে দেওয়া হয়েছে, আমি জাস্ট একটু তোমাদের এক্সট্রা দেখালাম। এটা যদি তৈরি হয়, কি প্রবলেমটা হলো যে কার্বনের কোনো ক্ষতি নাই, কারণ এই যে এক্সট্রা 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 বন্ধন এটা তৈরি হয়েছে, কার্বনের কোনো ক্ষতি নাই, কারণ কার্বনের যে ইলেকট্রনটা নিজেরটা ছিল, এই নিজের ইলেকট্রনটা এখানেই আছে, কোনো সমস্যা নাই। লসটা হয়ে গেছে হাইড্রোজেনের, হাইড্রোজেনের যে ইলেকট্রনটা এখানে শেয়ারিং ছিল, সেই ইলেকট্রনটা আছে বর্তমানে এখানে। তার মানে হচ্ছে লসটা হয়েছে হাইড্রোজেনের, এই জন্য হাইড্রোজেনের মাথার উপরে প্লাস চিহ্ন। তাহলে আমরা প্লাস চিহ্নর কাহিনীটা বুঝে ফেললাম। এইবার প্রবলেমটা হলো যে এই যে কার্বনটা, এই কার্বন কিন্তু একটা ইলেকট্রন পেয়ে গিয়েছে। কার কাছ থেকে পেয়েছে? আমি একটু আগে বলেছি যে এটা পেয়েছে হলো হাইড্রোজেনের ইলেকট্রনটা, ও ওভারঅল পেয়ে গেছে, হাইড্রোজেনের কাছ থেকে এটা পেয়ে গেছে। সো ওর আর ইলেকট্রন নিজের যেটা ছিল, এখানে দেখো এখানে কিন্তু দুটো ইলেকট্রন, আমি শুধু এইটাই বলবো, এরপরে আর বলা লাগবে না। তাহলে এখানেও তাহলে দুটো ইলেকট্রন ছিল। তো দেখো এই যে দুটো ইলেকট্রন ছিল, এইটা ছিল এই কার্বনের, এইটা ছিল এই কার্বনের। তাহলে এই কার্বনটা যেহেতু হাইড্রোজেনের কাছ থেকে একটা পেয়ে গিয়েছে, সো নিজের যেটা আছে সেইটা এই কার্বনকে দিয়ে দেবে। কেন দিয়ে দেবে? কারণ তুমি দেখো, যদি আমরা কখনো এখানে যদি বন্ডটা রেখে দিতাম, কি বিপত্তিটা হতো। ক্লিয়ার স্ক্রিনে যাই, যে ধরে নাও এখানে দ্বিবন্ধন আছে, আর এখানে আবার দ্বিবন্ধন একটা তৈরি হলো, আর এখানে একটা একক বন্ধন আছে, তাহলে এই কার্বনের কি প্রবলেম হতো? 2 আর 2 4 আর একে 5, 5টা বন্ধন হতো। কিন্তু এটা তো কখনোই সম্ভব না, তাহলে 5টা বন্ধন হবে না। ফলে এই যে কার্বনটা, এই কার্বন তার এই নিজের ইলেকট্রনটা যেহেতু হাইড্রোজেনের কাছ থেকে একটা পেয়ে গিয়েছে এখানে বন্ড তৈরির সময়, নিজের ইলেকট্রনটা দিয়ে দিবে হচ্ছে এই 6 নম্বর কার্বন, বা তুমি এটাকে ঘুরাই 2 নম্বর কার্বনও বলতে পারো, সমস্যা নেই। এগুলো কুসংস্কার, যে পাশ থেকে গণনা করবো পরেরটা 2 নম্বরই হবে। তাহলে দুটো ইলেকট্রনই দিয়ে দেখো, তাহলে এই কথা অর্থ হলো, আমি একটু ক্লিয়ার স্ক্রিনে যাই, এইটুকু বুঝলেই সব বুঝতে পারবে। এই দুটো ইলেকট্রনই তাহলে এখন চলে আসলো হলো এই কার্বনের কাছে। এইভাবে এই কার্বনে দেখো এই দুটো ইলেকট্রন চলে আসলো, এইটুকু বুঝলে পরেগুলো সহজই। ওকে, এবং পরবর্তীগুলো দ্রুততার সাথে শেষ হয়ে যাবে। পরবর্তীতে দেখা গেল, আমি ক্লিয়ার স্ক্রিনে যাই, এই দুটো ইলেকট্রন দিয়ে এখানে বন্ড হবে, পরপর দুটো দ্বিবন্ধন থাকবে না। কেন দ্বিবন্ধন থাকবে না? অনেক বুঝবে না। পরপর দুটো দ্বিবন্ধন থাকলে কার্বনে 4 বন্ড হলো, কিন্তু প্রতিটা মোড়ে মোড়ে কিন্তু একটা করে হাইড্রোজেন ছিল, তাহলে আরেকটা বন্ডও কিন্তু হয়ে যায়। সো দৃষ্টিতে মনে হচ্ছে যে 4 বন্ড, কিন্তু বাস্তবে কিন্তু এটা 5 বন্ড হয়ে যায়। সো পরপর দ্বিবন্ধন রাখা যাবে না, এগুলো মূল থিওরি। তাহলে এই দুটো ইলেকট্রন দিয়ে এখানে যেই বন্ড হবে, তখন এই বন্ধনের দুটো ইলেকট্রন উইথড্র হবে। মেনলি কোন বন্ড উইথড্র হবে? পাই বন্ধনের দুটো ইলেকট্রন উইথড্র হবে। উইথড্র হওয়ার পর এই বন্ড উইথড্র হলে তাহলে কি হলো? এই দুটো দিয়ে ইলেকট্রন দিয়ে এখানে বন্ড তৈরি হয়ে গেল, কোনো সমস্যা নাই। বাট এই পাই বন্ধনে দুটো ইলেকট্রন উইথড্র হয়ে এইখানে নতুন করে চমৎকারভাবে এখানে দুটো ইলেকট্রনের নেগেটিভ চার্জ দিতে হলো। পরবর্তীতে আবার এই দুটো দিয়ে এখানে বন্ড হবে, এই পাই বন্ড উইথড্র হবে, এরকম এখানে নেগেটিভ চার্জ দিতে হবে। পরবর্তীতে আবার দেখো ক্লিয়ার স্ক্রিনে যাই, আবার এই দুটো দিয়ে এখানে বন্ড তৈরি হবে, এইখানে বন্ড উইথড্র হবে, উইথড্র হয়ে আবার সে সাবেক ফর্মে চলে আসলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এরই নাম হচ্ছে রেজোনান্স। এই রেজোনান্সের ফলে এই তিনটে কাঠামো তুমি দেখো, এই যে তিনটে কাঠামোর মধ্যে কখনো এই পজিশনকে আমরা বলবো অর্থ পজিশন, এইটাকে বলবো প্যারা পজিশন, আর এইটাকে বলবো হচ্ছে অর্থ পজিশন। তাহলে শুধুমাত্র দেখা গেল যে অর্থ এবং প্যারা,
এই দুটো পজিশনে শুধুমাত্র ইলেকট্রন ঘনত্ব বেড়ে গিয়েছে। আমরা তাহলে ক্লিয়ার স্ক্রিন দিয়ে নতুন করে আমরা একটু বুঝি। তাহলে কোথায় কোথায় বাড়লো? আমরা দেখতে পেলাম যে টলিন অণুতে বেনজিন বলয়ে এই বেটা CH3 যে কাজটা করে দিল সেটা হলো এই পজিশন ইলেকট্রন ঘনত্ব বাড়লো। আমি একটু হ্যাঁ, আবার এই পজিশন ইলেকট্রন ঘনত্ব বেড়েছিল, এই পজিশন তোমরা দেখে নাও। এইটা একটা বুঝলে সবগুলো একই স্টাইল, পরেরগুলো এরকম বুঝাবো না। তো এই তিন পজিশন ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেল, ফলে আগত যে ইলেকট্রোফাইল যদি হয় সেটা NO2, তাহলে এই বেটাটা কোথায় কোথায় যাবে? অর্থতে যাবে, যেহেতু নেগেটিভ, এ পজিটিভ এ নেগেটিভ, অথবা এখানে যাবে অথবা এখানে যাবে। তার মানে অর্থ প্রোডাক্ট হবে অথবা প্রা প্রোডাক্টের প্রাধান্য থাকবে। এখানে যে যাবে না তা না, এখানেও কিন্তু যাবে, কিন্তু তার পার্সেন্টেজটা কম। এখানেও যাবে কিন্তু তার পার্সেন্টেজটা কম। এটা মেটার প্রোডাক্ট পাওয়া যায়। আমি তোমাকে বলেছি ওই 1% বা 4% যেটা মেটার প্রোডাক্ট পাওয়া যায়। তো যাক, এটা ব্যাপার না। ব্যাপারটা হলো প্রাধান্য পাচ্ছে এখানে অর্থপেরা প্রোডাক্ট। কিন্তু কেন? যে অর্থপেরা প্রতিষ্ঠানে ইলেকট্রন ঘনত্ব বাড়াই দিয়েছে। তাহলে এ দ্বারা বোঝা গেল যে টলিন অণুতে বেনজিন বলয়ে এই বেটা মিথাইল মূলক উপস্থিত থেকে রেজোন্যান্সের মাধ্যমে, হাইপার কনজুগেশনের মাধ্যমে বেনজিন বলয়ের অর্থপেরা প্রতিষ্ঠানে ইলেকট্রন ঘনত্ব বাড়াই দিল, ফলে আগত ইলেকট্রোফাইল অর্থপেরা প্রতিষ্ঠানের হাইড্রোজেনকে সরিয়েই স্থানটা দখল করবে। আমরা আমরা এটা থিওরিটা বুঝলাম, মেকানিজম বুঝলাম। আমরা এখন উদাহরণে যাই, কিভাবে বাস্তবে একটা উদাহরণ দেখবে যে কিভাবে রিয়াকশনটা ঘটেছিল। তুমি দেখো, আমরা যে টলিন থেকে নাইট্রোটলিন পাই, রিয়াকশনে কিন্তু দেখো এই রিয়াকশনটা ওই মেকানিজম অনুযায়ী এইভাবে ঘটেছে। দেখো অত্যন্ত সুন্দর একটা মেকানিজম বুঝলে সবগুলোই সেম। তাহলে এইটা আমরা জানি নিউক্লিওফাইল, এটা আমাদের আলোচনা না, আমাদের হচ্ছে আলোচনা ইলেকট্রোফাইল। এবং তোমরা জানো ইলেকট্রোফাইল বা কেন বেনজিন বলয়কে অ্যাটাক করতে চাই, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। বেনজিন বলয় যেহেতু পাই ইলেকট্রন এবং একান্ত ডাইন সিস্টেম, পাই ইলেকট্রন আছে, পাই ইলেকট্রনের একটা আধার, পাই ইলেকট্রন যুক্ত, পাই ইলেকট্রনের বিস্তৃত ইলেকট্রন মেঘ আছে বেনজিন বলয়ে। ইলেকট্রন মেঘ যেহেতু নেগেটিভ চার্জে চার্জিত, অতএব বেনজিন বলয়টা ইলেকট্রোফাইলের জন্য একটা বিশাল আকর্ষণের ক্ষেত্র হিসাবে কাজ করে। সেই জন্য ন্যাচারালি বা স্বাভাবিক সেন্সের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। প্রতিস্থাপন দেয় কেন? আমরা জানি প্রতিস্থাপন দিলে রেজোন্যান্স বা স্থায়ী কাঠামো ভাঙা লাগে না, তাই প্রতিস্থাপন দেয়। বিশেষ করে 3টে জুট বিক্রিয়াও দেয়, কিন্তু সেক্ষেত্রে রেজোন্যান্স কাঠামোটা ভেঙে যায়। সেগুলো ডিসকাসড বিফোর, এগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো না। তাহলে এই NO2টা কোথায় এসেছে? তুমি দেখো NO2টা একবার এসেছে অর্থতে, আবার একবার এসেছে হলো প্যারাতে, কিন্তু এক্সপ্লেন হোয়াই, কেন? সেই কথাই একটু আগে যেটি ব্যাখ্যা বলেছি, রেজোন্যান্সের ফলে এই 3টে পজিশনে শুধুমাত্র ইলেকট্রন ঘনত্ব বেড়ে গিয়েছিল, ফলে আগত ইলেকট্রোফাইল শুধুমাত্র এই দুটো পজিশনেই, এই পজিশন আর এই পজিশন তো একই, অতএব এই দুটো পজিশনেই আকর্ষণ করে এই জাতীয় প্রোডাক্টটি সবচেয়ে বেশি তৈরি করেছে। দেখো চমৎকার। তাহলে এখন অর্থ প্রোডাক্টটি তৈরি হয়েছে, আবার প্যারা প্রোডাক্ট তৈরি হয়েছে, কিন্তু এখানে মেটা প্রোডাক্ট প্রাধান্য পায়নি, তাই দেখানো হয়। এই হলো আমাদের বিষয়, ছিল অত্যন্ত সুন্দর, সো ইজি। ওকে, আমরা চলে আসি পরেরটাই। দেখো যে এবং বাস্তব কথা তোমাদের ইন্টারমিডিয়েট বইয়ে নাই, কিন্তু এটা জানার খুব প্রয়োজন। যে দেখো কি তাহলে কি সমস্যা, অর্থ ফেরাতে যাবেই বা কেন? আরও একটা অত্যন্ত দারুণ একটা লজিক আছে, যে লজিকটা তোমাদের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তারা সহজে বুঝতে পারবে। দেখো যদি এই ইলেকট্রোফাইলটা, দেখো এই ইলেকট্রোফাইলটাকে আমি প্রথমে অর্থপেরা পজিশনে অ্যাটাকটা দেখিয়েছি। তোমরা জানো অর্থ পজিশনে যদি অ্যাটাকটা হয়, ইলেকট্রোফাইলটা যে কার্বনে যুক্ত হয়, দ্বিবন্ধন আবদ্ধ পাশের কার্বনটা হয়ে যায় পজিটিভ। নিশ্চয় তোমরা দেখো এখানে দ্বিবন্ধন ছিল, তাহলে ইলেকট্রোফাইল যদি এখানে যোগ হয়, তাহলে দ্বিবন্ধন আবদ্ধ পাশের কার্বনটা হয়ে যাবে পজিটিভ। তাহলে এইখানে যদি পজিটিভ হয়, তাহলে দেখো অত্যন্ত গভীর। তাহলে এই কার্বনটা হলো পজিটিভ চার্জে চার্জিত, এই কার্বনের সাথে এদিকে একটা কার্বন যুক্ত, এদিকে একটা কার্বন যুক্ত, এদিকে একটা কার্বন যুক্ত। তাহলে এই কার্বনের সাথে সরাসরি 3টে কার্বন যুক্ত। সরাসরি 3টে কার্বন যুক্ত থাকলে আমরা এর নাম জানি 3 ডিগ্রি, যেহেতু প্লাস তাহলে এটাকে বলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবং আমরা এটাও জানি যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি সবচেয়ে বেশি। তার মানে অর্থ অ্যাটাক যদি হয়, অর্থ পজিশনে যদি অ্যাটাক হয়, তাহলে এখানে যে রেজোন্যান্স কাঠামোগুলো পাওয়া যায় তার মধ্যে একটা দেখা যাচ্ছে যে 1 নম্বর কার্বনে পজিটিভ চার্জ তৈরি হয়, এবং সেটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এবং 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবিলিটি বেশি, ফলে এই জাতীয় প্রোডাক্টগুলো বেশি তৈরি হবে। তুমি যদি মেটাতে আসো, মেটা অ্যাটাক যদি হতো তাহলে কি প্রবলেম ছিল? মেটা অ্যাটাক যদি হতো, তুমি দেখো এই যে রেজোন্যান্স ঘটেছে মেটা অ্যাটাকের ক্ষেত্রে, একই জাতীয় রেজোন্যান্স আগেরটার মতোই। এইখানে যে পজিটিভ চার্জ তৈরি হয়েছে, এইটা পজিটিভ চার্জ তৈরি হয়েছে, পজিটিভ চার্জ তৈরি হয়েছে। তোমরা জানো যেখানে পজিটিভ চার্জ তৈরি হয়েছে সরাসরি 2টা কার্বন যুক্ত, এদিকে এক কার্বন এদিকে এক কার্বন, সরাসরি 2 কার্বন যুক্ত থাকলে এটা 2 ডিগ্রি।
2 ডিগ্রি সিসি বলে, তাহলে প্রত্যেকটাই 2 ডিগ্রি, প্রত্যেকটাই 2 ডিগ্রি সিসি। আমরা জানি 2 ডিগ্রি সিসির হলো স্টেবিলিটি কম, সো এই জাতীয় প্রোডাক্টটা কম তৈরি হয়েছে। তুমি যদি আরো গভীরে যাও, নিচেরটা আসো, নিচেরটা দেখো, যদি প্যারা পজিশন অ্যাটাকটা হতো, তাহলে কোনো না কোনো সময় রেজোনান্সের সময় দেখো এই 1 নম্বর পজিশনে পজিটিভ চার্জটা তৈরি হয়েছে এবং তখন কিন্তু 3 ডিগ্রি সিসি তৈরি হয়েছে। তাহলে এই ক্ষেত্রে 3 ডিগ্রি সিসি তৈরি কখনোই হয়নি, কখনোই হয়নি, অলওয়েজ 2 ডিগ্রি ছিল। আর এই ক্ষেত্রে, এই দুটো ক্ষেত্রে 3 ডিগ্রি হয়েছে, 2 ডিগ্রি হয়েছে, কিন্তু 3 ডিগ্রি কিন্তু অবশ্যই হয়েছে। তো এই 3 ডিগ্রি হওয়ার জন্য 3 ডিগ্রি সিসির স্টেবিলিটি বেশি, তাই অর্থোপেরা প্রোডাক্ট বেশি তৈরি হয়েছে। এটা হাই লেভেলে আছে, তোমাদের বোঝা দিলাম, যাদের বোঝার আগ্রহটা অনেক বেশি তাদের জন্য এটা দেখানো হলো। থ্যাংক ইউ। আমরা চলে আসি ফেনল অণুতে বেনজিন বলে ওইসমূলক অর্থোপেরা নির্দেশক কেন। দেখো, একই জাতীয় ঘটনা, আমি এটা রিপিট করব না, ঘটনাগুলো একই রকম জিনিস, সেম স্টাইল। তো দেখো, কিচ্ছু না, এইটুকু শুধু দেখাবো যে এই যে আমি বলেছি মুক্ত ইলেকট্রন থাকলেই প্লাস এম প্রভাব দেখাবে। আমি এটা কালারটা চেঞ্জ করে দিই। মুক্ত ইলেকট্রন থাকলে প্লাস এম, তাহলে অবশ্যই ফেনলের মতো যদি মুক্ত ইলেকট্রন আছে তাহলে প্রভাবটা দেখাবে প্লাস এম। কিচ্ছু না, এই দুটো ইলেকট্রন দিয়ে এখানে বন্ড হবে, আর এদিকে যে ঘটনাগুলো সেই ঘটনাটা আগের মতো, ওগুলো ব্যাখ্যা দেবো না। তাহলে কি কি ঘটনা ঘটলো, এই দুটো দিয়ে যখন এখানে বন্ড একটা নতুন করে তৈরি হলো, তখন এখানে প্লাস হলো কেন, এটা একটা প্রশ্ন। তুমি দেখো, এই যে এই দুটো ইলেকট্রন ছিল শুধুমাত্র অক্সিজেনেরই, তাহলে তুমি ধরে নাও অক্সিজেন নিজের কাছে দুইটার মধ্যে একটা রেখে দিয়েছে, আর একটা কিন্তু দিয়ে দিয়েছে কাকে, একটা দিয়েছে এই কার্বনকে। যেহেতু কার্বনকে একটা দিয়ে দিয়েছে, সো তার মানে দুটো ইলেকট্রনের একটা ইলেকট্রন কার্বন তার নিজের মনে করে। তাই যদি বলো, তাহলে এর যে দুইটা ছিল আগে, নিজেকে এখন একটা মনে করে, তাহলে একটা নাই, একটা না থাকার জন্য একটা পজিটিভ চার্জ তৈরি হয়েছে। যদি দুইটাই না থাকতো, দুটোই যদি দিয়ে দিত, তাহলে দ্বিধনাত্মক ডাবল পজিটিভ চার্জ তৈরি হতো। তো ওকে, একটা যেহেতু দিয়েছে ভিতর, তাহলে একটা পজিটিভ চার্জ তৈরি হচ্ছে। তাহলে আমরা পজিটিভ চার্জ তৈরি হলো, এবং লাস্টটা দেখায় এইভাবে আবার ঘূর্ণনের ফলে তুমি দেখো এই যে এইভাবে ঘুরলো, দেখো এইটা এরকম ঘুরলো, আর এই দুটো ইলেকট্রন আবার এখানে চলে গেল, আবার সাবেক ফর্মে আসলো। সাবেক ফর্মে আসলে কি সমস্যা? কিচ্ছু না, ওই টলিনের মতোই কাজটা হলো। দেখো কি সুন্দর কাজ, যে এই যে রেজোনান্স ঘটলো, তুমি দেখো এই তিনটে স্ট্রাকচার ডিফাইন করে দেয়, ইন্ডিকেট করে যে তিনটে পজিশনে শুধুমাত্র ইলেকট্রন ঘনত্ব বেড়ে গিয়েছিল। ফলে নিশ্চয় আগত ইলেকট্রোফাইল এই পজিশনগুলোতেই শুধু আকর্ষণটা অধিক অনুভব করে। এই পজিশনগুলো যেহেতু অর্থোপেরা, তাহলে অবশ্যই ওইসমূলকটা অর্থোপেরা নির্দেশক, এবং অলসো বেনজিন বলাই সক্রিয়কারীমূলক। অত্যন্ত সহজ, এর পরেরগুলো একই রকম। অ্যানিলিন অণুতে বেনজিন বলাই NH2 মূলক অর্থোপেরা নির্দেশক, সেম কাহিনী, নিড নট এক্সপ্লেইন এগেইন। আগে ওইসের ক্ষেত্রেও যে ঘটনা ঘটেছে, এই ক্ষেত্রেও সেই সেম ঘটনা ঘটেছে, একই রকম ব্যাখ্যা, সেম ঘটনা, সো নিড নট এক্সপ্লেইন এগেইন। আমরা চলে আসি আরো উদাহরণে, দেখি আরো উদাহরণ কি কি আছে আমাদের। দেখো, তোমাদের NO2 মূলক যেটা মেটা নির্দেশক, এর মেকানিজমটা দেখো, এটা পরীক্ষায় পড়ে এবং সো ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় পড়ে, সো ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায়, সাধারণত পরীক্ষায় পড়ে হচ্ছে অর্থোপেরা থেকে পড়ে হলো বন্ড CH3 এবং বন্ড ওয়াইস, আর এইখান থেকে মেটা থেকে পড়ে হচ্ছে হলো বন্ড NO2। কিন্তু কেন, কিভাবে, মেকানিজমটা আমরা বুঝে আসি। এখানে তুমি দেখো এইরকম, যে অলরেডি আমরা এইটা বুঝালেই মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। এখানে পাই বন্ড আছে, এখানে অলরেডি পজিটিভ নেগেটিভ চার্জ আছে, এবং এটা অনেক মতবাদে আবার এটা এরকমও দেয়, বোথ আর রাইট। আমি দুইভাবে দেখেছি, এইভাবেও দেয়, অতএব এটাও কোনো ভুল হবে না। এরকম যদি কেউ দেয়, ওটাও ভুল হবে না। আমি স্টাডি করে দেখলাম রাত্রেও, যে ইন্টারনেট বা বিভিন্ন বইয়ে দুই রকমই দেওয়া আছে। আমি আরো একটু লিখি, ভালো হবে তোমাদের, এটা অনেকের মধ্যে কনফিউশন যে এই মূলকটা কেমন হবে। তোমরা ইন্টারনেটে এরকম কমান্ড দিবে যে রেজোনান্স স্ট্রাকচার অফ নাইট্রোবেনজিন। আবার বলি, রেজোনান্স স্ট্রাকচার অফ নাইট্রোবেনজিন অথবা রেজোনেটিং স্ট্রাকচার অফ নাইট্রোবেনজিন ক্লিক করলে তুমি দেখবা যে আমি এখন যেটা লিখছি কাঠামোটা, এই কাঠামোটা দিয়েও আবার রেজোনান্স ব্যাখ্যা দিয়ে আছে। সেক্ষেত্রে শুধুমাত্র পাই বন্ধনেরই পোলারিটি তৈরি হবে, এটা নেগেটিভ চার্জ হবে, আর এখানে পজিটিভ চার্জ তৈরি হয়। আর পজিটিভ চার্জ তৈরি হওয়ার জন্য উনি ওই বেটাটা বেনজিন রিং থেকে ইলেকট্রন টেনে নেয়। অতএব দুইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি। তোমাদের বইয়ে যেহেতু এইভাবে দেওয়া আছে, আমি এইভাবে এক্সপ্লেন করি। ওকে, আমরা মূল আলোচনায় আসি। আমরা কিভাবে ঘটনাগুলো ঘটলো, তুমি দেখো, এখানে যেহেতু পাই বন্ড আছে, এখানে যেহেতু পাই বন্ড আছে, সো
পাই বন্ধনে পোলারিটি তৈরি হবে ডিউ টু দ্য ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি নাইট্রোজেন টু অক্সিজেন। তাহলে চমৎকারভাবে অক্সিজেন হয়ে যাবে নেগেটিভ চার্জ, এই দেখো অক্সিজেন হয়ে গেলে নেগেটিভ চার্জ। তোমার মনে মনে প্রশ্ন হতে পারে, স্যার তাহলে অক্সিজেন যদি নেগেটিভ হয়ে যায় তাহলে নাইট্রোজেন তো পজিটিভ ছিল, তাহলে তো ডাবল পজিটিভ হওয়ার কথা, কিন্তু ডাবল পজিটিভ হলো না কেন? সেটা একটা প্রশ্ন। হলো না এই জন্যই যে দেখো এই পজিটিভ চার্জটা মিনিমাইজ হয়েছে কিভাবে? মিনিমাইজ হয়েছে হলো এই বন্ধন ইলেকট্রনটা ঘুরে এখানে চলে আসছে। তাহলে নাইট্রোজেন আবার ইলেকট্রন কিন্তু পেয়ে গিয়েছে। এই যে নাইট্রোজেন নতুন করে একটা বন্ধন তৈরি হয়েছে, এই ইলেকট্রনটা মূলত আসছে কিন্তু এই কার্বন থেকে। সো নাইট্রোজেন যেহেতু ইলেকট্রনটা পেয়ে গিয়েছে, ওর যে পজিটিভ চার্জ তৈরি হয়েছিল ইলেকট্রন পেয়ে যাওয়ার জন্য, ওই পজিটিভ চার্জটা আর থাকলো না। এ হলো বিষয়। তাহলে গভীরের ব্যাপারটা ওইটা ছিল। তাহলে এই ক্ষতিগ্রস্তটা হয়ে গেল হচ্ছে এই বেটা, এই কার্বনটা ক্ষতিগ্রস্ত হলো। কেন ক্ষতিগ্রস্ত হলো? এর ইলেকট্রনটা চলে গিয়েছে এই নাইট্রোজেনের কাছে। তোমরা একটু অস্পষ্ট মনে হলে এটা আসলে ডাবল বন্ডেজ। তাহলে এই নাইট্রোজেন, এই কার্বনটা ক্ষতিগ্রস্ত হয়েছে না পজিটিভ চার্জ। সো ইজি। দেখো আমরা তাহলে পজিটিভ চার্জ তৈরি হয়েছে, ওকে, আগের মতোই ঘটনা। এবার হলো উল্টা সিস্টেম। আগের যে স্থানগুলোতে নেগেটিভ চার্জ তৈরি হয়েছিল, এবার সেই স্থানগুলোতে পজিটিভ চার্জ তৈরি হবে। এবং দেখো টেকনিকটা কি, এই গ্যাপটা পূরণ করার জন্য এইখানকার পাই বন্ধনে দুটো ইলেকট্রন চলে যাবে এইখানে। তাহলে এই কার্বনটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না, কারণ ওর ইলেকট্রন আগে এই মুখী ছিল, এখন এই মুখী হয়েছে। লসটা হয়েছে এই কার্বনের। এই কার্বন তার ইলেকট্রনটাকে দিয়ে দিয়েছে হলো এই কার্বনকে। সো এই কার্বনটা আবার মিনিমাইজ হয়ে ওই পজিটিভ চার্জটা ব্যালেন্স হয়ে গিয়েছে, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেল এই কার্বন, কারণ এই কার্বন ইলেকট্রনটা চলে গেছে এই কার্বনের কাছে। এগুলো গভীর ছিল, গভীর বললে আবার অনেক সমস্যা, অত গভীরে গেলাম না। এইভাবে পজিটিভ চার্জ তৈরি হলো। পরবর্তীতে আবারও কি হবে দেখো, আবারও এই তাহলে এই পজিটিভ চার্জ ব্যালেন্স নিউট্রালাইজ করার জন্য এই বন্ধন ব্রেক হয়ে এখানে আসবে। তাহলে আবার এখানে পজিটিভ চার্জ তৈরি হবে, এটাকে ব্যালেন্স করার জন্য এখানে যে দ্বিবন্ধন ছিল এটা ঘুরে এখানে আসবে। আর একটু মনে হয় অ্যারো চিহ্নটা একটু ভুল আছে, চমৎকার ভুল। এই অ্যারোটা এটা হবে না, একই কথা। এইটাও দিতে পারো, দুটো যে কোনো একটা। তবে আমরা যেহেতু এইটা ব্রেক দেখিয়েছিলাম, আমরা এই অ্যারোটা না দিয়ে আমরা এই অ্যারোটা নিব, এটা আরো বেশি যুক্ত হবে। যেটা ব্রেক করেছিলাম সেটাকেই আবার এন্ট্রি করালাম। এই যে এইভাবে তাহলে দেখা গেল এই তিনটা পজিশনে কি ঘটনা ঘটলো। এই তিনটা পজিশনে দেখা গেল যে দেখো শুধুমাত্র, আমি একটু গভীর থেকে বলি, দেখো এই তিনটা পজিশনে দেখা যাচ্ছে যে শুধুমাত্র দেখো এই যে পজিটিভ চার্জটা তৈরি, এই তিনটে পজিশনে পজিটিভ চার্জ তৈরি হয়েছে। আমরা এই পজিশনগুলো কি কি জানি? এই পজিশনগুলো পজিটিভ চার্জ, এইটা পজিটিভ চার্জ, আবার এইটা পজিটিভ চার্জ তৈরি হয়েছে। আর উপরে কি আছে আমাদের? ধরে নাও NO2 আছে। তোমরা এখন বলো, একে যদি আমি নতুন করে একটা ইলেকট্রোফাইল দিয়ে অ্যাটাক দেখাই, তোমরাই বলো, তাহলে ইলেকট্রোফাইলটা কোথায় যাবে? এই জায়গাগুলোতে বিকর্ষণ অনুভব করবে, এই জায়গাগুলোতে হবে বিকর্ষণ। আর এই জায়গাগুলো যেহেতু বিকর্ষণটা আমি একটু লিখি কষ্ট করে, বিকর্ষণ, ডিজিটাল পেনতে লেখা একটু কষ্ট, বিকর্ষণ। তাহলে তুলনামূলকভাবে এই ইলেকট্রোফাইল তাহলে এই যে মেটা পজিশনে ইলেকট্রনের ঘনত্ব বাড়েও নাই কমেও নাই। তাহলে তুলনা করলাম, একটু অন্য কালার ব্যবহার করি, ভালো হবে, লেখাপড়া সো ইজি। তাহলে আমরা তুলনা করলে আমরা অন্য কালার, আচ্ছা, তুলনা করলে আমরা এই পজিশনগুলো দেখা যাচ্ছে, আবার ভেঙে গেল। আচ্ছা, কোনো সমস্যা নাই, ধৈর্যের কোনো অভাব নাই। তাহলে তুলনামূলকভাবে এই পজিশনগুলোতে ইলেকট্রন ঘনত্ব একটু বেশি ছিল। বেশি ছিল বলা যাবে না, তুলনামূলকভাবে বেশি আছে। কিন্তু ওখানে নো চান্স, আগেরটা মানে ঘনত্ব বাড়েও নাই কমে নাও, কিন্তু এই পজিশনগুলো যেহেতু পজিটিভ, এখানে যদি বিকর্ষণ হয় আর এখানে নো বিকর্ষণ নো আকর্ষণ যদি মনে করো, তাহলে তুলনামূলকভাবে এই পজিশনে অ্যাটাকটা বেশি হবে, যেহেতু এখানে পজিটিভ চার্জ নাই। তাই এ হলো মেটা জাতীয় প্রোডাক্ট তৈরি করে। এবং বাস্তব উদাহরণটা দেখো, এই যে এর যদি টলিনকে যদি আমরা নাইট্রোবেনজিনকে যদি আবার নেক্সট নাইট্রেশন করি, দেখো কি কাহিনীটা ঘটে। এটা এটা হলো প্লাস, এটা হলো মাইনাস। তাহলে দেখো এই যে NO2টা চমৎকারভাবে এই NO2টা নেক্সট চলে আসবে কোথায়? মেটাতে। এই দেখো মেটা পজিশনে গিয়েছে। কিন্তু কেন গিয়েছে? আমি একটু আগে বলেছি এই পজিশনগুলো প্লাস ছিল আর এই পজিশনগুলো প্লাস ছিল, তাহলে এখানে বিকর্ষণ হয়েছে, তাই এখানে আকর্ষণ হয়েছে, তাই মেটা জাতীয় প্রোডাক্ট তৈরি হয়েছে। এবং তুমি আজব ব্যাপার, এই যে ঝামেলার জন্য, এই যে ঝামেলাটা কি হলো, ঝামেলা যে
এখানে বিকর্ষণের জায়গাগুলো ৩ টে উদ্ভব হয়েছে। ফলে নরমাল টলিনকে নাইট্রেশন করতে ৬০ ডিগ্রি সেন্টিগ্রেড লেগেছিল, কিন্তু এখানে লেগেছে কিন্তু 100 ডিগ্রি। কি জন্য? ওই যে ৩ টে বিকর্ষণের জায়গাটা, এই বিকর্ষণ বলের প্রভাবটা কাটায় ওঠার জন্য, নাইট্রোবেনজিনকে আরো সক্রিয় করার জন্য এক্সট্রা তাপ লেগেছে, এবং এটা আমরা করেছি ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে। এই যে দেখো, সাধারণত মেটা প্রোডাক্ট তৈরি করতে গেলে তাপমাত্রা বেশি লাগে। অত্যন্ত গভীর আলোচনা ছিল। আমাদের পরবর্তী অংশে চলে যাই। অত্যন্ত গভীর ছিল। মোটামুটি শেষের দিকে আছি আমরা। আর উদ্দীপকটা দেখে, মোটামুটি উদ্দীপকটা একটু পড়ে তোমাদের এমসিকিউটা দেখে মোটামুটি আজকে আলোচনা শেষ হয়ে যাবে। আমি জানি না তোমাদের কেমন লাগছে, নিশ্চয় অনেক কঠিন লেকচার, বাট চেষ্টা করছি সহজ করে বোঝাই দেওয়ার জন্য। দেখা যাক কি হয়। আমরা নেক্সটে চলে আসি। তোমরা অবাক হয়ে যাবে যে এই যে NO2টা কেন মেটা প্রোডাক্ট তৈরি করলো। এই দেখো যে রেজোন্যান্স গুলো হয়েছে, এই যে NO2-র ক্ষেত্রে যদি ইলেকট্রোফয়েল অর্থতে অ্যাটাক করে, অর্থতে অ্যাটাক করলে কি আজব ব্যাপার। এখানে যে পজিটিভ চার্জ তৈরি হয়, এই পজিটিভ বিকর্ষণ হয়, তাই আনস্টেবল হয়, তাই এই জাতীয় প্রোডাক্ট তৈরি হয় না। যদি প্যারাতে অ্যাটাক হতো, প্যারাতে অ্যাটাক হলেও এই দেখো পজিটিভ বিকর্ষণ তো লেখা আছে আনস্টেবল অ্যাডজাসেন্ট, মানে সংযুক্ত প্লাস চার্জ, এদের মধ্যে বিকর্ষণ হয়, তাই এই জাতীয় প্রোডাক্ট তৈরি হতে চায় না। বাট অন দ্য আদার হ্যান্ড, বাট এই পজিটিভ চার্জের এই ঘটনাটা মেটা অ্যাটাকের ক্ষেত্রে নাই। দেখো, মেটা অ্যাটাকের ক্ষেত্রে নাই বলে 2 ডিগ্রি হলেও এই জাতীয় প্রোডাক্টটা তৈরি হয়েছে, তবে টেম্পারেচার বেশি লেগেছে। আমরা চমৎকার পর্যায়ে আছি। তো দেখো, এভাবে বেনজলডিহাইডের ক্ষেত্রে আমি এগুলো ব্যাখ্যা দিব না, কারণ একই ঘটনা, যেহেতু পাই বন্ধন আছে, সো একই ঘটনায় আমাদের এই ঘটনাটা একই ঘটনা আমাদের এটা হয়ে গেল। একইভাবে দেখো, বেনজিন বলয়, এই যে এই ঘটনা, এখানেও পাই বন্ড আছে, পাই বন্ড থাকলেই সবই নাইট্রোজেন মূলকের মতো শেষ হয়ে যাবে। তো ওকে, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আচ্ছা দেখো, স্যাম্পল কোশ্চেন অফ টুডেস লেকচার, এখানে তোমাদের একটা চমৎকার একটা দেওয়া হয়েছে। দেখো, অলরেডি তোমরা জানো যে একটু রিভিউ দিই। এখান থেকে পাবো মূলত ইথাইন, ইথাইন থেকে পাবো বেনজিন, বেনজিন থেকে পাবো টলিন, বেনজিন থেকে পাবো নাইট্রোবেনজিন, এবং এইগুলো আজকে পড়ানো হয়েছে। দেখো, নাইট্রেশন, এই ডি মানে কি? ডি মানে হচ্ছে নাইট্রোবেনজিন। একে পুনরায় নাইট্রেশন করতে টেম্পারেচার বেশি লাগে, ব্যাখ্যা বলেছি। সিকে যদি মৃদু জারণ করো, তাহলে বেনজলডিহাইড তৈরি হয়। বেনজলডিহাইডের গঠনে অ্যালডিহাইড মূলক আছে, যেটা মেটা নির্দেশক। ফলে আমরা এই কোশ্চেনটা খুব সুন্দর, সি যৌগকে মৃদু জারণ করে প্রাপ্ত যৌগ ই হলে আগত ইলেকট্রোফাইলের নিকট BCE যৌগ 3টি সক্রিয়তা ক্রম কারণ সহ বিশ্লেষণ করে তোমাদের বলে দিই। তাহলে আমরা বেনজিনটা হলো মাঝামাঝি, টলিনের মিথাইল মূলক যদি থাকে তাহলে সেটা হলো সবচেয়ে বেশি সক্রিয় হবে, তাহলে টলিন অধিক সক্রিয়, তার তুলনায় বেনজিন একটু নিষ্ক্রিয়। তার বেনজিনের চেয়ে আবার নিষ্ক্রিয় হলে নিষ্ক্রিয়কারী মূলক থাকা, সে নাইট্রোবেনজিনই হোক আর বেনজলডিহাইডই হোক। আমরা চলে এসেছি এমসিকিউ। এখানে দেখো 10টা এমসিকিউ দেওয়া আছে। তোমরা চমৎকারভাবে 10টা এমসিকিউ, আজকে লেকচারের উপর দেওয়া আছে 10টা এমসিকিউ, তোমরা 10টা এমসিকিউ বা কুইজ এটা আনসার করে ফেলবে। অনেক সময় নিয়ে ফেললাম, রিয়েলি সরি। ভালো থেকো। দ্যাটস অল ফর টুডে। স্টে হোম। থ্যাংক ইউ অল। ভালো থাকবে।